চলো তাহলে আর দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো রসায়নের ধারণা আমরা এখানে আমি তোমাদের জন্য প্রায় 80টার মতো এমসিকিউ রেখেছি। তো আজকের ক্লাসে আমরা যতটুকু পারি শেষ করার চেষ্টা করব, আর যতটুকু থেকে যাবে সেটা আবার পরবর্তী ক্লাসে আমরা পড়ব। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি আমাদের প্রথম ক্লাসে আমাদের প্রথম এমসিকিউটা আসলে কি বলেছে। দেখো আমাদের আচ্ছা ঠিক আছে, সাজেদুল আসছো, ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, যারা রেগুলার ক্লাস করছো তাদেরকে বলবো তোমরা ক্লাসগুলো মিস করবে না, কারণ ক্লাস যদি তোমরা গ্যাপ দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা পড়ার মানে যে ফ্লো সেটা চলে যাবে। ঠিক আছে, একদম বছরের শুরু, মাত্র জানুয়ারি মাস শেষ হচ্ছে প্রায় অবস্থা, এখনো পড়াশোনায় কারোরই তেমন মনোযোগ আসে নাই ভাইয়া জানি, কারণ হচ্ছে বই এখনো পর্যন্ত সব হাতে আসে নাই। তো আমরা প্রত্যেকদিন 1 ঘন্টা করে পড়াশোনা করব, ছোট ছোট করে পড়াশোনা করব, বাট দেখবা যে তোমরা হাফ ইয়ারলি পরীক্ষার আগে তোমাদের সব সিলেবাস মানে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো দেখো এ পর্যন্ত পাওয়ার তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু কোনটি? যারা গতকাল পড়েছো তারা জানো যে আমাদের প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে সোনা বা গোল্ড বা স্বর্ণ। আমরা পড়েছিলাম তাই না, যে ব্যবহৃত ধাতু কি ছিল, একটা ছিল সোনা আর একটা ছিল ব্রোঞ্জ, তাই না? আমরা দুইটা জিনিস পড়েছিলাম, একটা ছিল সোনা আর একটা ছিল ব্রোঞ্জ। তো আমরা এখানে এই জিনিসগুলো সম্পর্কে একটু গত ক্লাসে পড়েছিলাম। এটা হচ্ছে কপার সিইউ, এটা হচ্ছে আমাদের কপার বা তামা, এটা হচ্ছে স্ট্যানাম, এটা হচ্ছে আমাদের টিন, এটা হচ্ছে সিলভার বা যাকে আমরা বলি আর্জেন্টাম বা রূপা, সিলভার মানে রূপা, এটা হচ্ছে আমাদের অরাম বা গোল্ড বা সোনা। তাহলে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু কোনটি? প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে আমাদের গোল্ড বা অরাম। ঠিক আছে, তো আমি যেহেতু তোমরা একদম নতুন নতুন এই জিনিসগুলোর সাথে তোমাদের হচ্ছে দেখা, তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করব, আমি হচ্ছে এইগুলোর নামগুলো একটু তোমাদের একটু লিখে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কপার, এটা হচ্ছে আমাদের কপার বা এটাকে আমরা কি বলি? তামা। বাংলা নাম হচ্ছে এটা তামা, আমরা তামা বলতে এটাকে বুঝি। ঠিক আছে, তারপর এটা কি? এটা হচ্ছে আমাদের টিন, টিন স্ট্যানাম টিন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের সিলভার আর্জেন্টাম, এটা ল্যাটিন নাম থেকে আসছে সিলভার, বা এটাকে আমরা বাংলায় কি বলি? রূপা, রূপা। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের গোল্ড বা সোনা। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। একদম আস্তে আস্তে পড়াবো, ডিটেলসে পড়াচ্ছি। তারপর আসো রূপা, আচ্ছা কপার এবং টিন গুলিয়ে তৈরি সংকর ধাতু কোনটি? হ্যাঁ মনে আছে, কপার, কপার কপার 90%, কপার 90% এবং টিন, টিন মানে কি? স্ট্যানাম, স্ট্যানাম 10%। এই দুইটা গলিয়ে আমরা কি তৈরি করি? আমরা তৈরি করি ব্রোঞ্জ, যেটা একটা সংকর ধাতু বা অ্যালয়। তাহলে এদের মাধ্যমে আমরা পাই ব্রোঞ্জ। ঠিক আছে, কপার এবং টিনের মিশ্রণে আমরা কি পাই? কপার এবং টিনের মিশ্রণে আমরা ব্রোঞ্জ পাই। ঠিক আছে, তো এর বাইরে আমি তোমাদেরকে আরো কিছু লিখে দিচ্ছি, কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি। এই জিনিসগুলো আমাদের লাগবে, এগুলো আমাদের মনে রাখা উচিত। যেমন ধরো আমি লিখলাম প্রথমে স্টিল, আমি কয়েকটা জিনিস একটু তোমাদের জন্য একটু লিখে দিই। আমি এ পাশে লিখি, হ্যাঁ এ পাশে লিখি, এ পাশে লিখলে মনে হয় ভালো হবে। ধরো এটা বেশি নিচে চলে আসছে। আচ্ছা দেখো, দেখো একটা হচ্ছে আমাদের স্টিল, স্টিল, স্টিল একটা সংকর ধাতু। ঠিক আছে, স্টিল এটা একটা সংকর ধাতু। ঠিক আছে, তো স্টিলের মধ্যে আমাদের আসলে কি কি থাকে? স্টিলের মধ্যে আমাদের থাকে, স্টিলের মধ্যে আমাদের থাকে লোহা, লোহা থাকে 99%, 99% থাকে আমাদের লোহা। আর আমাদের কার্বন, কার্বন থাকে 1%। তো তোমাকে কখনো যদি বলে যে স্টিলের মধ্যে কি কি থাকে, এমসিকিউতে আসতেই পারে, তাহলে ভাই স্টিল কি কি দিয়ে তৈরি করা হয়? স্টিল তৈরি করা হয় লোহা এবং কার্বন দিয়ে তৈরি করা হয়, যেখানে লোহার পরিমাণ 99% এবং কার্বনের পরিমাণ 1%। এগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তারপর পিতল, 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 তো এটাকে ব্রাশ বলা হয়। ঠিক আছে, পিতল বা এটাকে আমরা ব্রাশ, ব্রাশ বলি। এটা আবার টুথব্রাশ ভাইবো না তোমরা, এটা একটা নাম, পিতলের আরেক নাম কি? ব্রাশ। তো পিতল বা ব্রাশ, এটার মধ্যে আমাদের কি কি থাকে ভাইয়া? পিতল বা ব্রাশ তৈরি করা হয় কপার দিয়ে, কপারের থাকে 65%, 65%। আর আমাদের জিঙ্ক, জিঙ্ক, জিঙ্ক থাকে 35%। তাহলে 65% কপার আর 35% জিঙ্ক, এদের সংমিশ্রণে আমাদের তৈরি হয় স্টিল, সরি পিতল বা ব্রাশ তৈরি হয়। ঠিক আছে, পিতল বা ব্রাশ তৈরি হয় আমাদের 65% কপার আর 35% জিঙ্কের মিশ্রণে।
ঠিক আছে। আচ্ছা, কালিটা হয়তো বা খুব একটা ভালো ক্লিয়ারলি বুঝতে পারছো না তোমরা, এই কালিটা দিয়ে করি তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে। তারপর মনে করো আরেকটা আছে আমাদের ব্রোঞ্জ। ব্রোঞ্জ তো আমরা মাত্র লিখলাম, এই যে 90% কপার আর 10% স্টিন, এদের সংমিশ্রণে আমরা পাই ব্রোঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে ব্রোঞ্জ, এটা হচ্ছে স্টিল, এটা হচ্ছে আমাদের পিতল বা ব্রাশ। ঠিক আছে, আরেকটা মনে রাখবা, সেটা হচ্ছে আমাদের ডুরালুমিন। ডুরালুমিন, ডুরালুমিন কিভাবে তৈরি হয়? ডুরালুমিনটা একটু লিখে দিই, দেখো ডুরালুমিন। আচ্ছা, এটা তো কালির অবস্থা খুবই খারাপ আসবে, এটা ভালো আসবে না, এটা দিয়ে লিখি ডুরালুমিন। ঠিক আছে, ডুরালুমিন। ডুরালুমিন, ডুরালুমিনে কি কি ব্যবহার করা হয়? ডুরালুমিনে আমরা পাই অ্যালুমিনিয়াম 95%, অ্যালুমিনিয়াম 95%। তারপর হচ্ছে আমাদের কপার 4%, কপার 4%। আর বাকি 1% এর মধ্যে কি কি থাকে? ম্যাগনেসিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে, আয়রন থাকে, এদের তিনজন মিলে থাকে 1%। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ডুরালুমিন। তাহলে ডুরালুমিনে আমাদের থাকে অ্যালুমিনিয়াম 95%, কপার 4%, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং আয়রন থাকে 1%। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। কারণ হচ্ছে তোমার এমসিকিউ হয়তো বা এটা আসছে, কপার এবং টিন গলিয়ে তৈরি সংকর ধাতু কোনটি? ব্রোঞ্জ। তোমাকে প্রশ্ন আসতে পারে কপার এবং জিঙ্ক গলিয়ে সংকর ধাতু কোনটি? পিতল বা ব্রাশ। তোমার প্রশ্ন আসতে পারে পিতল বা ব্রাশে কপারের পরিমাণ কত পার্সেন্ট? 65%। পিতল বা ব্রাশে জিঙ্কের পরিমাণ কত পার্সেন্ট? 35%। তার মানে এমসিকিউ কিন্তু এগুলো সবগুলো কিন্তু এমসিকিউর ভান্ডার, এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ সব এমসিকিউ গুলো পরীক্ষায় চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো মুখস্থ করতে হবে। তারপরে আসো, কপারের সাথে অন্য কোন ধাতুকে মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? এটা এখন আমরা সবাই পারবো। কপারের সাথে টিন, কপারের সাথে টিন গলিয়ে আমাদের ব্রোঞ্জ তৈরি করা হয়, তাই না? কপার 90% আর টিন হচ্ছে আমাদের 10%। কপার 90%, টিন হচ্ছে আমাদের 10%। এদের মাধ্যমে আমরা কি পাই? ব্রোঞ্জ পাই। তারপর দেখো, কোনটির আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়? মনে রাখবা, কোনটির আবিষ্কার? ব্রোঞ্জ। ব্রোঞ্জের আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। এটা গতকাল আমাদের বইয়ের পড়ার মধ্যেই ছিল, কোনটির আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়? ব্রোঞ্জ। ঠিক আছে, আচ্ছা আমার ইয়াটা বোধহয় ক্লিয়ার আসতেছে না নাকি? দেখা কি যাচ্ছে? ভালো করেই তো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। লাইটের কারণে কি কোনো ঝামেলা হচ্ছে কিনা? না, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো, কোন ভাষার শব্দ হতে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে? কোন ভাষার শব্দ হতে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে? তো এটার আনসারটা আমি, তোমরা যারা পারো তোমরা হচ্ছে অবশ্যই কমেন্টে আনসার দিবা, সাথে সাথে আনসার দিবা। আনসার দেওয়ার ক্ষেত্রে একটা কাজ করবা, 5 যদি আনসার হয় ক, তাহলে তোমরা আনসার দিবা 5 ক, 5 খ, এইভাবে আনসার দিতে থাকো। ঠিক আছে, ভুল হোক সমস্যা নাই, বাট আনসার দিতে থাকো, যাতে করে পার্টিসিপেট করো। ঠিক আছে, পার্টিসিপেটের মাধ্যমে তোমাদের আনসার দিতে থাকো, ভুল হোক। কোন ভাষার শব্দ হতে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে? আরবি ভাষার শব্দ থেকে। আরবি কোন ভাষা থেকে কেমিস্ট্রি ভাষা শব্দের উৎপত্তি হয়েছে? আলকেমি। এটাও আমরা গতকাল পড়েছি, আলকেমি। আলকেমি শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে। আলকেমি কাকে বলে? মধ্যযুগীয় আরব রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো। আর যারা মধ্যযুগে আরবে এই রসায়ন চর্চাটা করত তাদেরকে বলা হতো আলকেমিস্ট। ঠিক আছে, আচ্ছা এটা বোধহয় কোনো কারণে ব্রাইটনেসটা একটু কম, এই কারণে হচ্ছে ঝামেলা করতেছে বারবার। এখন ঠিক আছে হয়তোবা, ঠিক আছে। সাজেদুল আরবি, ভেরি গুড। পার্টিসিপেট করবা, পার্টিসিপেট করলে কনফিডেন্স বাড়বে। ওকে, পার্টিসিপেট করলে কনফিডেন্স বাড়বে। এখন জানুয়ারি মাস, আজকে জানুয়ারি মাসের 23 তারিখ। আজকে ভাইয়ার ক্লাসে তোমাদের যে অবস্থা দেখছো, দেখবা ফেব্রুয়ারি মাসের 23 তারিখ অবস্থা এরকম থাকবে না। নতুন নতুন যেহেতু, তোমরা কিন্তু এখন থেকে পড়াটা ভালো করে যদি শুরু করো, তুমি তোমার ক্লাসের বাকিদের থেকে কিন্তু এগিয়ে যাবে। ঠিক আছে, কারণ তারা এখনো মনে করো ঘোরাঘুরিতে ব্যস্ত আছে, বা এখনো ভাবছে আরো তো অনেক সময় আছে, বইও পাইনি। বাট খেয়াল করে দেখো, পরীক্ষার টাইম কিন্তু পেছাবে না, পরীক্ষা যথাসময়ে হবে।
তো তুমি যদি তাদের আগে থেকেই যদি একটু একটু করে পড়াশোনা করে ফেলো, আসলে 24 ঘন্টা তার চিল মাস্তি করা যায় না, আনন্দ করা যায় না, একটু যদি প্রত্যেক দিন একটু একটু করে যদি পড়াশোনা করো, এটলিস্ট আমি যা পড়াচ্ছি সেটাই যদি তুমি বাসায় যদি একটু পড়ো, ক্লাসটা করো এবং পরবর্তীতে আরো আধা ঘন্টা সময় নিয়ে যদি আবার যদি একবার যদি পড়ো, তাহলে কিন্তু তুমি তোমার ওই ফ্রেন্ডদের থেকে এগিয়ে যাচ্ছ যারা এখন আনন্দ ফুর্তি করে সময় নষ্ট করছে। তো আমরা অবশ্যই জীবনে এন্টারটেনমেন্টের দরকার আছে। অবশ্যই তোমরা ক্লাস 9 পর্যন্ত পড়েছো, অনেক পরিশ্রম করেছো, এখন হচ্ছে একটু পড়াশোনা না করলে কি হয়, আমি সবই মানলাম, বাট কথা হচ্ছে 24টা ঘন্টা আসলে এন্টারটেনমেন্টের মধ্যে থাকলে শরীর নষ্ট, মানে জং ধরে যাবে, তখন দেখবা কিছুদিন পর এন্টারটেনমেন্ট করতে আর ভালো লাগছে না। এই কারণে সবকিছু ফ্লেভার নিতে হবে, পড়াশোনাটার ফ্লেভারটাও তোমার সাথে রাখতে হবে। এখনই বলছি না আমি যে প্রচুর চাপ নিয়ে এখন থেকেই পড়াশোনা করো, বাট আস্তে আস্তে শুরু করো। কেন? কারণ লম্বা সময় ধরে তুমি যদি পড়ার টেবিল থেকে দূরে থাকো, তাহলে পরবর্তীতে মনোযোগ দিতে তোমার অনেক অনেক বেশি সমস্যা হয়ে যেতে পারে। কারণ কি, একটা জিনিস থেকে আমরা যদি লম্বা সময়ের জন্য যদি ব্রেক নিয়ে নেই, পরবর্তীতে ওই জিনিসটাতে আবার কামব্যাক করা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। এই কারণে আস্তে আস্তে নিজেকে আবার একটা গতিতে আনো, পড়াশোনার প্রতি একটা মনোনিবেশ তৈরি করো, ঠিক আছে? তারপরে আসি, আলকেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? দেখো এগুলো সব বোর্ডের প্রশ্ন, রাজশাহী বোর্ড 16তে আসছে। এটা কোন ভাষা থেকে এসেছে? আরবি ভাষা থেকে এসেছে। সেম রিপিট কোয়েশ্চেন আসছে। তারপরে আসো, আধুনিক রসায়নের জনককে? হ্যাঁ, জাবির ইবনে হাইয়ান, তাকে কি বলা হয়? এই লোক হচ্ছে রসায়নের জনক, কিন্তু তিনি হচ্ছেন রসায়নের একদম আদি জনক। তিনি আধুনিক রসায়নের জনক না, উনি হচ্ছেন রসায়নের জনক। একদম শুরুতে উনি সবকিছু কি মনে করছিল? মাটি, পানি, আগুন, বাতাস দিয়ে সবকিছু তৈরি, আমরা গতকাল পড়েছি। বাট আধুনিক রসায়নের জনক হচ্ছেন অ্যান্টনি ল্যাভোইসিয়ে। অ্যান্টনি ল্যাভোইসিয়ে উনি হচ্ছেন আধুনিক রসায়নের জনক। আর এই যে নিলস বোর, জন ডাল্টন, তারা হচ্ছে রসায়ন নিয়ে অনেক বেশি কাজ করেছেন, ঠিক আছে? তারা রসায়নে অনেক অনেক গুরুত্বপূর্ণ সূত্র বা তত্ত্ব প্রদান করেছেন, ঠিক আছে? তাহলে অ্যান্টনি ল্যাভোইসিয়ে উনি হচ্ছেন আধুনিক রসায়নের জনক। ওকে, তারপরে দেখি আমরা পরের এমসিকিউ। কাঁচা আমে কোন অ্যাসিড বিদ্যমান? গত ক্লাসে আমরা পড়েছিলাম, মনে আছে? কাঁচা আমে দুইটা অ্যাসিড থাকে, একটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড আর একটা হচ্ছে ম্যালোইক অ্যাসিড। কাঁচা আমে থাকে কি কি থাকে? কাঁচা আমে থাকে সাকসিনিক অ্যাসিড এবং ম্যালোইক অ্যাসিড অ্যাসিড, ঠিক আছে? কাঁচা আমে থাকে সাকসিনিক অ্যাসিড এবং ম্যালোইক অ্যাসিড। আর পাকা আমে কি থাকে? কাঁচা আম টক, কিন্তু পাকা আম মিষ্টি লাগে কেন? গতকাল পড়িয়েছি, কারণ আম যখন পেকে যায় তখন এই সাকসিনিক অ্যাসিড আর ম্যালোইক অ্যাসিড তারা জৈবিক প্রক্রিয়ায় বা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তারা গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, তাহলে ফ্রুক্টোজের স্বাদ হচ্ছে মিষ্টি, এই কারণে আম পাকলে মিষ্টি হয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়, ফ্রুক্টোজ, ঠিক আছে? এই কারণে আম পাকলে সেটা মিষ্টি হয়। তাহলে কাঁচা আমে কোন অ্যাসিড থাকে? এই যে দেখো, ম্যালোইক অ্যাসিড, ঠিক আছে? এটা হচ্ছে ম্যালোইক বা ম্যালোইক অ্যাসিড বলে এটাকে, ঠিক আছে? তারপরে যাই, কাঁচা আমে কি থাকে? ওই যে সাকসিনিক অ্যাসিড, দুইটাই থাকে। কাঁচা আমে সাকসিনিক অ্যাসিড থাকে এবং কাঁচা আমে ম্যালোইক অ্যাসিড থাকে, ঠিক আছে? পাকা আমে থাকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তারপরে আসো, কোন প্রক্রিয়ায় কাঁচা আম পেকে হলুদ বর্ণ ধারণ করে? জৈব রাসায়নিক প্রক্রিয়া। এটা একটা বায়োকেমিক্যাল একটা প্রসেস। বায়ো মানে জৈব, কেমিক্যাল মানে রাসায়নিক। এটা একটা বায়োকেমিক্যাল প্রসেস। জীবের ভেতরে এই রাসায়নিক প্রক্রিয়াটা হয়। জীবটা হচ্ছে আম। আমের একটা প্রাণ আছে, স্বাভাবিক, মানে প্রত্যেকটা উদ্ভিদ বলো প্রাণী বলো সবারই প্রাণ আছে। তাহলে আমাদের এই যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কাঁচা আম পেকে হলুদ বর্ণ ধারণ করে, ঠিক আছে? তারপরে আমরা যাই পরের এমসিকিউ। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে কোন অ্যাসিড থাকে? হ্যাঁ, তেঁতুলে কোন অ্যাসিড থাকে একটু লিখে রাখো, আমরা একটু আগে একটু লিখে নেই। আমাদের ল্যাকটিক অ্যাসিড থাকে দুধ বা দই। ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে হ্যাঁ আমাদের দুধ অথবা দধি।
মানে আমরা যেটাকে দই বলি, দুধ অথবা দই বা দধিতে আমাদের ল্যাকটিক অ্যাসিড থাকে। আমাদের টার্টারিক অ্যাসিড কোথায় থাকে? তেঁতুল, তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে, তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে। সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে? লেবু, লেবুতে আমাদের সাইট্রিক অ্যাসিড থাকে। লেবু এবং কমলা, লেবু এবং কমলা এই দুইটাতেই আমাদের সাইট্রিক অ্যাসিড থাকে। তাহলে অ্যাসিটিক অ্যাসিড কোথায় থাকে? অ্যাসিটিক অ্যাসিড থাকে আমাদের ভিনেগার, ভিনেগার বা সিরকা। সিরকা বা ভিনেগার কোথায় ব্যবহার করা হয়? আমরা ওই যে আচার দিলে আচারের মধ্যে সিরকা ব্যবহার করা হয়, ঠিক আছে, বা মাংস সিদ্ধ করার জন্য সিরকা ব্যবহার করা হয়, ভিনেগার ব্যবহার করা হয়, কারণ ভিনেগার দিলে মাংস নরম হয়। তাহলে ভিনেগার আর সিরকা, সিরকাতে আমাদের অ্যাসিটিক অ্যাসিড থাকে। তাহলে ভাইয়া যা যা লিখে দিচ্ছি সবই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, নাহি 10-এর আনসার দিয়েছিলে বোধহয় সি। হ্যাঁ, যশের আনসার সি, ঠিক আছে। সাজেদুল তুমি আনসার দিয়েছো তেঁতুলে কোন অ্যাসিড থাকে? হ্যাঁ, ভেরি গুড, টার্টারিক অ্যাসিড থাকে, ঠিক আছে। তাহলে ল্যাকটিক অ্যাসিড থাকে দুধ বা দধি, ভুলো না এগুলা কেউ, কারণ এমসিকিউ এইভাবে আসতে পারে। দুধে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে। দধিতে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে। বা তেঁতুলে কোন অ্যাসিড থাকে? এখানে তো দেখলা টার্টারিক অ্যাসিড থাকে। প্রশ্ন আসতে পারে লেবুতে কোন অ্যাসিড থাকে, বা কমলাতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। ভিনেগার অথবা সিরকা, ভিনেগারের বাংলা হচ্ছে সিরকা, ভিনেগার অথবা সিরকাতে আমাদের অ্যাসিটিক অ্যাসিড থাকে, ঠিক আছে। আচ্ছা, ক্যামেরা বারবার ব্লার হয়ে যাচ্ছে, এটা অনেক সময় ওই যে নেটওয়ার্কের প্রবলেমের কারণে ব্লার হয়ে যায়। এটা প্রত্যেকদিন এই সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ, আজকে হয়তোবা কোনো কারণে ব্লার হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখি নিম্নের কোনটিতে ল্যাকটিক অ্যাসিড বিদ্যমান? নিম্নের কোনটিতে ল্যাকটিক অ্যাসিড বিদ্যমান? তাহলে ল্যাকটিক অ্যাসিড কোনটিতে থাকে? দেখো, লেবুর রসে কি থাকবে? লেবুর রসে থাকবে আমাদের সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে কি থাকবে? তেঁতুলে থাকবে আমাদের টার্টারিক অ্যাসিড। দধিতে কি থাকবে? দধিতে থাকবে আমাদের সাইট্রিক অ্যাসিড। তারপর দধিতে কি থাকবে? দধিতে থাকবে ল্যাকটিক অ্যাসিড। আর ভিনেগারে কি থাকবে? ভিনেগারে থাকবে আমাদের অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কোনটিতে ল্যাকটিক অ্যাসিড বিদ্যমান? উত্তর হচ্ছে দধি, দধিতে আমাদের ল্যাকটিক অ্যাসিড বিদ্যমান। তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছি, দধিতে ল্যাকটিক অ্যাসিড বিদ্যমান। তারপর আমরা যদি পরে যদি দেখি মোম কোন উপাদান, মোমে কোন উপাদান মৌলটি উপস্থিত? আচ্ছা, মোমে কোন মৌল উপাদান উপস্থিত? মনে রাখবা, মোম, মোম হচ্ছে হাইড্রোকার্বন। মোম, মোম হচ্ছে হাইড্রোকার্বন, মোম হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কাদেরকে বলে? যে সকল যৌগে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন থাকে। যে যৌগে শুধুমাত্র মানে হাইড্রোজেন এবং কার্বন থাকবে, আর কেউ থাকবে না, শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন থাকবে। এগুলো আমরা অধ্যায় 11তে পড়বো, ঠিক আছে? একদম এই বছর নাও পড়তে পারি, আগামী বছর পড়তে পারি। হাইড্রোজেন এবং কার্বন থাকে, ঠিক আছে? হাইড্রোজেন এবং কার্বন, এই যে হাইড্রোজেন এবং কার্বন থাকে, তাদেরকে আমরা বলি হাইড্রোকার্বন, ঠিক আছে? তাহলে যে যৌগে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন থাকে তাদেরকে আমরা বলি হাইড্রোকার্বন। তাহলে মোমে কোন উপাদান মৌলটি উপস্থিত? মোম যেহেতু একটা হাইড্রোকার্বন, তার মানে মোমে হাইড্রোজেন এবং কার্বন উপস্থিত থাকবে। তাহলে এখানে হাইড্রোজেন অপশনে আছে, অর্থাৎ মোমে আমাদের হাইড্রোজেন উপস্থিত থাকে, ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পেরেছি। মোম একটি হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনে যেহেতু হাইড্রোজেন এবং কার্বন থাকে, আর কিছুই থাকে না, সেহেতু মোমে হাইড্রোজেন উপস্থিত থাকে, কার্বন উপস্থিত থাকে, ঠিক আছে? মোমে হাইড্রোজেন উপস্থিত থাকে, কার্বন উপস্থিত থাকে। হ্যাঁ, তারপরে দেখি, তারপরে এমসিকিউটা যদি আমরা দেখি, হ্যাঁ, কেরোসিন ও মোমের মূল উপাদান কোনটি? কেরোসিন ও মোমের মূল উপাদান কোনটি? দেখো, কেরোসিন এবং মোমের মূল উপাদান কোনটি? ভাই, কেরোসিন এবং মোম দুইটাই হাইড্রোকার্বন। কেরোসিন এবং মোম দুটিই হচ্ছে আমাদের হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের মূল উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোকার্বনের মূল উপাদান হচ্ছে কার্বন। তাহলে কেরোসিন ও মোমের মূল উপাদান কোনটি? এখানে একটু ভুল আছে, এখানে অপশনটার মধ্যে একটু ভুল আছে। ভুলটা হচ্ছে এখানে একটা অপশন হবে হাইড্রোজেন, হবে না, এটা হবে হাইড্রোকার্বন। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হাইড্রোজেন না, এটা হাইড্রোজেন না, এটা হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে কেরোসিন এবং মোমের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। এখন ঠিক আছে, ঠিক আছে? কেরোসিন এবং
মোমের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন, কারণ কেরোসিন এবং মোম এরা হচ্ছে হাইড্রোকার্বন। হ্যাঁ, আজকে খুব বেশি ব্লার করতেছে, কেন, ঘটনা কি? ও, প্রত্যেকদিন তো এরকম করে না, আজকে বারবার ফোকাস নিচ্ছে কেন? আচ্ছা দেখ, সমস্যা নেই, মাঝে মধ্যে একটু ব্লার হয়ে যাচ্ছে হয়তোবা। দেখো, কেরোসিন ও মোমের মূল উপাদান কোনটি? কেরোসিন ও মোমের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। ঠিক আছে, কেরোসিন ও মোমের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। তারপরে যদি আমরা দেখি, পেটে অ্যাসিডিটির জন্য কোন অ্যাসিডটা দায়ী? পেটে অ্যাসিডিটির জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড দায়ী, মনে রাখবা, কারণ আমাদের পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার কারণেই আমাদের আসলে আমরা যখন বেশি পরিমাণে যখন তৈলাক্ত খাবার যখন খেয়ে ফেলি, বিশেষ করে বিয়ে বাড়িতে গিয়ে যখন আমরা অনেক কবজি ডুবিয়ে যখন খাই, তখন ওই বিয়ে বাড়ি খাবারের মধ্যেও প্রচুর পরিমাণে অ্যাসিডিক জিনিসপত্র থাকে। তো আমার পেটে অলরেডি অ্যাসিড আছে, আরো বেশি অ্যাসিড আমি পেটের মধ্যে ঢোকাচ্ছি খাবারের সাথে, যার কারণে আমার পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে। তখনই আমরা অ্যাসিডিটি সমস্যায় ভুগছি। অ্যাসিডিটি সমস্যা দূর করার জন্য পরবর্তীতে অ্যান্টাসিড খাওয়া হয়। অ্যান্টাসিড হিসেবে আমরা কি খাই? সেকপ্লো, তারপর হচ্ছে কি ম্যাক্সপ্রো, এগুলো বাজারে ওষুধ হিসেবে পাওয়া যায়, বা আমরা ইনো খাই, বা আমরা হচ্ছে হজমি খাই, এগুলো খাই। এই জিনিসগুলো আসলে আমাদের কি, এগুলো সবই অ্যান্টাসিড, অ্যান্টাসিড হিসেবে কাজ করে। অ্যান্টাসিড কি? অ্যান্টাসিড হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। এগুলো আমরা গতকাল পড়েছি, তাই না? তাহলে পেটে অ্যাসিডিটির জন্য দায়ী অ্যাসিড কোনটি? পেটে অ্যাসিডিটির জন্য দায়ী অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে যাই, অ্যান্টাসিডে কোনটি বিদ্যমান? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। কারণ অ্যান্টাসিড মানে কি? অ্যান্টাসিড হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে অ্যান্টাসিড বলে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে অ্যান্টাসিড বলে। ঠিক আছে, আচ্ছা, সাজিদুল 15 আনসার বোধহয় দিয়েছো। ঠিক আছে, ঠিক আছে, সঠিক। তারপর আসো, আলকেমি কি? আলকেমি হলো আমাদের, এটা অবশ্যই মিশরীয় শিল্পকলা না। আলকেমি হচ্ছে মধ্যযুগীয় আরব রসায়ন চর্চা। তাহলে প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা কোত্থেকে উদ্ভূত হয়েছে? আলকিমিয়া থেকে উদ্ভূত হয়েছে। সঠিক উত্তর 2 এবং 3। ঠিক আছে, আলকেমি এটা কোনো মিশরীয় শিল্পকলা নয়। আলকেমি হচ্ছে মধ্যযুগীয় আরব রসায়ন চর্চা। এটা শিল্পকলা না, এটা রসায়ন চর্চা। মধ্যযুগে আরবরা যে রসায়ন চর্চা করত সেটাকে আলকেমি বলা হতো। ঠিক আছে, এবং এটা আলকিমিয়া শব্দ থেকে উদ্ভূত। তারপরে যদি দেখি, পাকা আম মিষ্টি হয় কিসের জন্য? পাকা আমে গ্লুকোজ থাকে, ফ্রুক্টোজ থাকে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের কারণে পাকা আম মিষ্টি হয়। ঠিক আছে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের কারণে পাকা আম মিষ্টি হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। তারপরে যাই, মোম কি? মোম একটি হাইড্রোকার্বন। ঠিক আছে, মোম একটি হাইড্রোকার্বন, মোম একটি জৈব যৌগ। মোম একটি হাইড্রোকার্বন, মোম একটি জৈব যৌগ। কেন? মোমে কার্বন এবং হাইড্রোজেন থাকে। কার্বোহাইড্রেট কেন না? কারণ হচ্ছে কার্বোহাইড্রেটে এতে কার্বন, হাইড্রোজেন এর সাথে অক্সিজেনও থাকে। মানে কার্বোহাইড্রেটকে কাদেরকে কার্বোহাইড্রেট বলবো? যাদের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন তিনজনই থাকে তাদেরকে আমরা বলবো কার্বোহাইড্রেট। তো আমাদের মোমের মধ্যে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকে, মোমের মধ্যে আমাদের অক্সিজেন থাকে না। এই কারণে মোমকে আমরা হাইড্রোকার্বন বললেও কার্বোহাইড্রেট বলতে পারবো না। ঠিক আছে, কার্বোহাইড্রেট কারা? যাদের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন তিনজনই থাকে, তারা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট। তাহলে সঠিক উত্তর 1 এবং 3। ওকে, মোম একটি হাইড্রোকার্বন, আর সকল হাইড্রোকার্বনই জৈব যৌগ। কার্বোহাইড্রেট যে, সেও জৈব যৌগ, বাট মোম শুধুই হাইড্রোকার্বন, সে কার্বোহাইড্রেট না। তারপর আমরা যদি দেখি, নিচের তথ্যের আলোকে 20 এবং 21 নং প্রশ্নের উত্তর দাও। ওকে, বিভিন্ন ধরনের জ্বালানি আমাদের হচ্ছে থেকে দহন প্রক্রিয়ার মাধ্যমে তাপ পাওয়া যায়। আচ্ছা, এই প্রক্রিয়ায় তাপের সাথে অন্যান্য পদার্থ উৎপন্ন হয় যেগুলো পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। আচ্ছা, উদ্দীপকের বিক্রিয়া স্বল্প বায়ুর উপস্থিতিতে হলে, আচ্ছা এখানে একটু ভুল আছে, লেখায় একটু ভুল আছে। স্বল্প উপস্থিতিতে হলে, উপস্থিতিতে
হলে যে পদার্থ উৎপন্ন হয়, আচ্ছা কি কি পদার্থ উৎপন্ন হয়, জ্বালানি পোড়ালে কি কি পদার্থ পাওয়া যায়। মনে রাখবা তোমরা, জ্বালানিকে তুমি যদি স্বল্প বায়ুর উপস্থিতিতে যদি পোড়াও, দহন করো, স্বল্প বায়ু মানে কি, অক্সিজেনের উপস্থিতিতে। তো এই কথাটা আমি একটু লিখে রাখি, এটা একটু মনে রাখবা সবাই। জ্বালানি, যে কোনো জ্বালানি, জ্বালানি হচ্ছে আমাদের হাইড্রোকার্বন জ্বালানি, ওকে তুমি যদি বায়ুর উপস্থিতি মানে কি, অক্সিজেনের উপস্থিতিতে, বায়ুতে কি থাকে, অক্সিজেন থাকে, অক্সিজেনের উপস্থিতিতে তুমি যদি দহন করো, তাহলে সেখান থেকে তুমি কার্বন ডাই অক্সাইড গ্যাস পাবে, সেখান থেকে তুমি কার্বন মনোক্সাইড পাবে, এবং সেখান থেকে তুমি জলীয় বাষ্প পাবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। উদ্দীপকের বিক্রিয়া যদি স্বল্প বায়ুর উপস্থিতিতে যদি হয়, তাহলে সেখান থেকে আমরা কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং জলীয় বাষ্প পাবো। ঠিক আছে, জলীয় বাষ্প পাবো। তারপরে বলছে উদ্দীপকের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কি বা কার্বন মনোক্সাইড গ্যাসটা কি, এটা গ্রিন হাউস গ্যাস, এটা ক্ষতিকর, গ্রিন হাউস গ্যাস তৈরি করে। কার্বন কণা উৎপন্ন হতে পারে, হ্যাঁ এটাও হতে পারে, কার্বন কণা উৎপন্ন হতে পারে। আরেকটা জিনিস কি পারে বলো, আরেকটা জিনিস হচ্ছে স্বল্প বায়ুর উপস্থিতি মারাত্মক ক্ষতিকর গ্যাস তৈরি করে। ওই মারাত্মক ক্ষতিকর গ্যাসটা কি জানো, মারাত্মক ক্ষতিকর গ্যাসটা হচ্ছে কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক বলা হয়, কার্বন মনোক্সাইড। ঠিক আছে, মনে রাখবা, কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক বলা হয়। কারণ আমরা যদি আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে, নিঃশ্বাসের সাথে আমরা যদি কার্বন মনোক্সাইড যদি গ্রহণ করতে থাকি বছরের পর বছর, আমরা আসলে বুঝবো না, এটা একদম সাইলেন্টলি, খুবই নীরবে আমাদের শরীরের মধ্যে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করবে। মানে আমি টেরও পাবো না যে আমার শরীরের মধ্যে কি হচ্ছে, কোন একটা ক্ষতিকর জিনিস গিয়ে বাসা বাঁধছে এবং সে হচ্ছে আমার শরীরে হচ্ছে অনেক রকমের রোগ সৃষ্টি করতেছে। তার মানে সে সাইলেন্টলি মানুষকে কিল করে, সাইলেন্ট কিলার। এই জন্য এটাকে বলা হয় নীরব ঘাতক। কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক বলে, কারণ কার্বন মনোক্সাইড রক্তের হিমোগ্লোবিনে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়, ফলে মানুষের রক্ত চলাচল সহ অন্যান্য জিনিসগুলো ব্যাহত হয়, ফলে মানুষ হচ্ছে মানে ধীরে ধীরে হচ্ছে আমরা হচ্ছে মৃত্যুর দিকে ঢলে পড়ি, কিন্তু আমরা এটা টের পাই না। মানে অ্যাকচুয়ালি যে কার্বন মনোক্সাইডটাই এটার জন্য দায়ী, সেটা আসলে আমরা টের পেতে অনেক দেরি হয়ে যায়। এই কারণে কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক বলে। তাহলে সঠিক উত্তর কি, উদ্দীপকের বিক্রিয়ায় সবগুলোই আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এগুলো ভাইয়া পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিলে তোমরা এগুলো বারবার বাসায় পড়বা। তারপরে আসো 22 এবং 23 নং প্রশ্নের উত্তর দাও। চলো দেখি 22 এবং 23 তে কি বলছে। আচ্ছা, মোম প্লাস অক্সিজেন, অক্সিজেনটা লেখা হয় নাই, অক্সিজেন লেখাটা ঠিক জায়গায় পড়ে নাই। এটা অক্সিজেন এরকম না, অক্সিজেনটা এখানে হবে না, O2, হ্যাঁ O2, দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি, এটা হচ্ছে O2। ঠিক আছে, মোম এবং অক্সিজেনের বিক্রিয়ায় X পানি, A এবং আলো তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন X পানি, A এবং আলো, এগুলোর মানে কি? X পানি, A এবং আলো মানে কি? মোমের সাথে অক্সিজেনের বিক্রিয়া হলে কি কি তৈরি হয়? কার্বন মনোক্সাইড তৈরি হয়, তারপর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয়। ঠিক আছে, কার্বন মনোক্সাইড তৈরি হয়। ঠিক আছে, তাহলে মোম কি? মোম মনে রাখবা, মোম হচ্ছে হাইড্রোকার্বন। তো ঠিক আছে, নিম্নতর নাকি উচ্চতর? মোম হচ্ছে উচ্চতর হাইড্রোকার্বন, কার্বন সংখ্যা এখানে 15 থেকে বেশি হয়, 15 থেকে বেশি। তাহলে মোম হচ্ছে একটি উচ্চতর হাইড্রোকার্বন, এটা মনে রাখবা। তারপর উদ্দীপকের বিক্রিয়াটিতে কি কি হয় সেটা একটু খেয়াল করো। উদ্দীপকের বিক্রিয়াটিতে তাপ উৎপন্ন হয়, হ্যাঁ তাপ উৎপন্ন হয়, সাথে আলো উৎপন্ন হচ্ছে, এই যে আলো তৈরি হচ্ছে। এবং উদ্দীপক যেহেতু অক্সিজেনের বিক্রিয়া, অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়া মানে কি জানো? তাপ উৎপাদী বিক্রিয়া। মনে রাখবা, তাপ উৎপন্ন হয় কেন? কারণ অক্সিজেনের সাথে বিক্রিয়া হয়, অক্সিজেনের সাথে বিক্রিয়া মানে তাপ উৎপাদী বিক্রিয়া। কোনো কিছুর সাথে অক্সিজেনের বিক্রিয়াকে আমরা কি বলি? দহন বিক্রিয়া বলি। দহন, ওই যে আগুন যে জ্বলে, দহন বিক্রিয়া, দাহ্য পদার্থ। তাহলে অক্সিজেনের সাথে বিক্রিয়া হলে দহন বিক্রিয়া হয়, আর দহন বিক্রিয়া মানে তাপ উৎপাদী বিক্রিয়া। অক্সিজেনের সাথে বিক্রিয়া মানে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী মানে কি? তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, এটা দহন ঘটে, এই যে অক্সিজেনের সাথে বিক্রিয়ায় দহন ঘটে।
শুধু রাসায়নিক পরিবর্তন ঘটে না, ভৌত পরিবর্তনও ঘটে। ভৌত পরিবর্তন ঘটতেছে না, দেখো তো এখানে মোম ছিল একটা কঠিন পদার্থ, বাট এখানে কঠিন পদার্থটা গলে তরল হবে, মোম গলে যায় এবং মোম থেকে কিছু কি হয়, কিছু সাদা ধোঁয়ার মতো তৈরি হয়। তাহলে মোম কিন্তু আমাদের ভৌত পরিবর্তন দেখাচ্ছে। ভৌত পরিবর্তন কি? যেই পরিবর্তনের ফলে কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প, বা উল্টা হতে পারে বাষ্প থেকে তরল, তরল থেকে কঠিন, মানে যে পরিবর্তনে পদার্থের ফিজিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়। কঠিন পদার্থ ছিল, সে তরল হয়ে গেছে, তার মানে কি তার ভৌত অবস্থার পরিবর্তন হয়েছে। তার মানে এই প্রক্রিয়ায় শুধুমাত্র যে রাসায়নিক পরিবর্তন ঘটে এইটা ভুল। এই প্রক্রিয়ায় শুধু রাসায়নিক পরিবর্তন ঘটে ব্যাপারটা এরকম না, এই প্রক্রিয়ায় রাসায়নিক এবং ভৌত দুই ধরনের পরিবর্তনই ঘটে। তাহলে এইটা ভুল। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। উদ্দীপকের বিক্রিয়াটিতে তাপ উৎপন্ন হয়, কারণ অক্সিজেনের সাথে বিক্রিয়া মানেই তাপ উৎপাদী বিক্রিয়া, আর অক্সিজেনের সাথে বিক্রিয়া মানেই দহন ঘটে, দহন বিক্রিয়া। কিন্তু এই বিক্রিয়াটা শুধু রাসায়নিক পরিবর্তন না, এই বিক্রিয়াটা আমার রাসায়নিক প্লাস ভৌত দুই ধরনের পরিবর্তনই এখানে ঘটে থাকে। তারপরে যাই, নিচের কোনটি রাসায়নিক সারের উপাদান? হ্যাঁ, গত ক্লাসে আমরা এটা পড়েছি, রাসায়নিক সারের উপাদান কোনগুলো। তো রাসায়নিক সারের উপাদান কোনগুলো? অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, এগুলো হচ্ছে রাসায়নিক সারের উপাদান। এটা আমাদের গতকালকের ক্লাসের পিডিএফ এই জিনিসগুলো ছিল। নিচের কোনটি রাসায়নিক সারের উপাদান? অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস। তারপরে আমরা যদি দেখি নিচের কোনটিতে জৈব যৌগ বিদ্যমান? আচ্ছা, এটা মনে রাখবা, কাঠ, কাঠ, বাঁশ, এগুলোতে সেলুলোজ থাকে, ঠিক আছে? কাঠ, বাঁশ, কাঠ, বাঁশ ইত্যাদিতে সেলুলোজ থাকে, ইত্যাদিতে সেলুলোজ থাকে। হ্যাঁ, আর এই যে সেলুলোজ, এটাই হচ্ছে আমাদের একটা জৈব যৌগ। এই সেলুলোজটা হচ্ছে আমাদের একটা জৈব যৌগ, এবং এই সেলুলোজ থাকে বলেই আমরা কাঠ, বাঁশ এগুলো থেকে আমরা কি তৈরি করতে পারি? কাগজ তৈরি করতে পারি, ঠিক আছে? তারপরে আসো, কোন উপাদানটিতে সেলুলোজ থাকে? এই যে বাঁশ, বাঁশের মধ্যে, কাঠের মধ্যে সেলুলোজ থাকে। তারপরে দেখো, কোনটি যৌগিক পদার্থ? কোনটি যৌগিক পদার্থ? মোম, মোম একটা যৌগিক পদার্থ, কারণ মোমে কার্বন থাকে, হাইড্রোজেন থাকে। আমরা গতকাল পড়েছিলাম যৌগিক পদার্থ কারা। আচ্ছা, এটা তোমাদের এটা ক্লাস 10 কে পড়িয়েছিলাম। যৌগিক পদার্থ হচ্ছে যাদের মধ্যে একাধিক মৌল থাকে। যেমন লোহা, লোহার মধ্যে শুধু আয়রন থাকে, আয়রন 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 একটাই পদার্থ থাকে, তার মানে এটা একটা মৌলিক পদার্থ। রূপা, সিলভার, শুধু সিলভার থাকে, Ag। সালফার, শুধু S থাকে, সালফার। তাহলে মোমের মধ্যে আমাদের কার্বন থাকে এবং হাইড্রোজেন থাকে, তাই মোম হচ্ছে আমাদের একটা যৌগিক পদার্থ, ঠিক আছে? তারপরে আসো, কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? হ্যাঁ, কাঠের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ। কাঠ এবং বাঁশ, কাঠ এবং বাঁশের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ। ওকে, তারপরে আমরা যদি দেখি কাগজে কোনটি থাকে? সিম্পল, সেলুলোজ। কাগজে সেলুলোজ থাকে, কারণ কাঠ আর বাঁশ থেকেই কাগজ তৈরি করা হয়, কাগজের মধ্যে সেলুলোজ থাকে। দেখো, কাঠ এবং বাঁশ থেকে, কাঠ এবং বাঁশ থেকে কাগজ তৈরি করা হয়, কাগজ তৈরি করা হয়, তাই কাগজে সেলুলোজ থাকে, তৈরি করা হয়, তাই কাগজেও সেলুলোজ থাকে, সেলুলোজ থাকে। কারণ কাঠ আর বাঁশের মধ্যে যেহেতু সেলুলোজ থাকে, তার মানে কাগজের মধ্যেও আমাদের সেলুলোজ থাকবে। ওকে, তারপরে আমরা যদি দেখি কাঠ কেরোসিন দহনে কি উৎপন্ন হয়? আচ্ছা, কাঠ আর কেরোসিন, কাঠ আর কেরোসিন কি? কাঠ, কেরোসিন এগুলো হচ্ছে আমাদের সবই হচ্ছে হাইড্রোকার্বন, এরা সবই হচ্ছে হাইড্রোকার্বন। মনে রাখবা, কাঠ, কেরোসিন এগুলো হচ্ছে হাইড্রোকার্বন। কাঠ, কেরোসিন, কাঠ, কেরোসিন এরা হচ্ছে সব হচ্ছে হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেনের মিক্স আপ, হাইড্রোকার্বন। আর একটা কথা সবসময় মনে রাখবা, এই হাইড্রোকার্বনকে তুমি কি করছো? দহন করছো। হাইড্রোকার্বনকে তুমি অক্সিজেনের সাথে বিক্রিয়া দিয়েছো। হাইড্রোকার্বনের সাথে তুমি যদি দহন মানে কি অক্সিজেনের বিক্রিয়া দহন করেছো, তাহলে তোমার তৈরি হবে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং তাপ। কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং তাপ, অর্থাৎ সঠিক উত্তর 1, 2, 3, তিনটাই। কাঠ, কেরোসিন দহন করলে আমাদের কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং তাপ তৈরি হবে, ঠিক আছে? তারপরে যাই আমরা পরের এমসিকিউ কি? জীবের দেহ গঠনের প্রধান জটিল অণু কোনটি? প্রোটিন, এটা মনে রাখবা। সেলুলোজ তো অনেক পড়ছো, তাই না? কাঠ, বাঁশ, কাগজ এগুলো বলে সেলুলোজ। আর জীবের আমাদের যে দেহ গঠন এর জটিল অণু হচ্ছে প্রোটিন। প্রোটিনের ভেতর থাকে অ্যামাইনো অ্যাসিড,
ঠিক আছে, ওটা নিয়ে এখন আর পড়ার দরকার নাই, ওটা আমরা বায়োলজিতে পড়বো। তারপর দেখো শরীরে প্রোটিন জাতীয় খাবার ভেঙে, ওই যে দেখো প্রোটিন জাতীয় খাবার ভেঙে কোনটি উৎপন্ন হয়, এই যে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন জাতীয় খাবার ভেঙে কোনটি উৎপন্ন হয়, অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ মাত্রই বলছিলাম অ্যামাইনো অ্যাসিডের কথা। দেখো প্রোটিন থাকে জীবদেহের ভেতরে এবং প্রোটিনকে ভাঙলে আমরা পাই অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তার মানে ব্যাপারটা এরকম। দেখো জীবদেহ, এই যে দেখো কি বলছিল প্রথম প্রশ্নে, কি বলছিল, জীবের দেহ গঠনের প্রধান জটিল অণু। তাহলে খেয়াল করো, জীবদেহের ভেতরে কি থাকে, প্রোটিন। প্রোটিনকে ভাঙলে প্রোটিনের ভেতরে কি থাকে, অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো আমাদের পরেরটা, সালোক সংশ্লেষণ মূলত কি ধরনের প্রক্রিয়া? সালোক সংশ্লেষণ মূলত কি ধরনের প্রক্রিয়া? ভাই এটা একটা রাসায়নিক প্রক্রিয়া, এটা আমরা গতকাল পড়েছি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কিভাবে হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমাদের কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ মানে আমি সমতাটা পরে দেখাই, কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে আমাদের তৈরি করে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে। বিক্রিয়া করে আমাদের কিসের উপস্থিতি, ক্লোরোফিল এবং সূর্যালোক। ক্লোরোফিল এবং সূর্যালোক। আচ্ছা ক্লোরোফিল বানানটা একটু ঠিক করে লিখে দিই। ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে আমাদের তৈরি করে গ্লুকোজ, C6H12O6 এবং অক্সিজেন। ঠিক আছে, এই অক্সিজেনটা, এই প্রক্রিয়াটা কোথায় ঘটে, উদ্ভিদে ঘটে। এবং উদ্ভিদ এই প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে, যে অক্সিজেনটা উদ্ভিদের কোনো কাজে আসে না, সেই অক্সিজেনটা পরিবেশে ছেড়ে দেয়। ওই অক্সিজেনটাই আমরা মানুষ সহ অন্যান্য জীব গ্রহণ করি নিঃশ্বাসের সময়। ঠিক আছে, আর আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দিই সেটা ওই যে উদ্ভিদ আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্রহণ করে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ছেড়ে দেওয়া জিনিস, আর এটা হচ্ছে উদ্ভিদের ছেড়ে দেওয়া জিনিস। উদ্ভিদের ছেড়ে দেওয়া অক্সিজেন আমরা গ্রহণ করি, আমাদের ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করে। সমতা করি, চলো সমতা কিভাবে হবে খেয়াল করে দেখো। দেখো সবাই সমতাটা কিভাবে হবে, সমতাটা আমি একটু এই কালি দিয়ে লিখি। সমতাটা দেখো, এখানে কার্বন কয়টা, 6টা, তাহলে এখানে দাও 6। ঠিক আছে, এখানে অক্সিজেন কয়টা, হাইড্রোজেন কয়টা, 12টা, তাহলে এখানে কয়টা, 2টা, তাহলে এখানে দাও 6, 6 দুগুণে 12। এখন দেখো এখানে অক্সিজেন কয়টা, 6 দুগুণে 12, এই যে 2, 6 দুগুণে 12, এখানে 6 কে 6, 18টা অক্সিজেন। 18টার মধ্যে এখানে চলে আসছে 6টা, এখানে দিবা 6, তাহলে দেখো 6 দুগুণে 12 আর 6 কত, 18। সমতা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সমীকরণ। এটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সমীকরণ। ঠিক আছে, আচ্ছা তারপরে যাই 34-এ যাই। রসায়নের সাথে সম্পর্ক আছে কোনটি? রসায়নের সাথে সম্পর্ক আমরা গতকাল পড়েছিলাম, সবার আছে। রসায়নের সাথে ফিজিক্সের সম্পর্ক, কেমিস্ট্রি, বায়োলজির সম্পর্ক এবং ম্যাথের সম্পর্ক, সবার সম্পর্ক আছে, তাই না? গতকাল আমরা এটা পড়েছি। আচ্ছা রসায়নের সাথে বায়োলজির সম্পর্ক কি? মাত্র দেখলাম সালোক সংশ্লেষণ, তারপর শ্বসন, তারপর গতকাল আমরা পড়েছিলাম যে পরিপাক, সেগুলো হচ্ছে রসায়নের সাথে বায়োলজির সম্পর্ক। তারপর ফিজিক্সের সম্পর্ক কি? চুম্বক নিয়ে পড়াশোনা বা অন্যান্য যে সকল ফিজিক্যাল বিষয়গুলো আছে। রেডক্স বিক্রিয়া আমি বলেছিলাম একটা কথা, রেডক্স জারণ বিজারণ বিক্রিয়া, যেটার মাধ্যমে ব্যাটারি তৈরি হয়, বিদ্যুৎ উৎপাদন হয়, সেটা হচ্ছে রসায়নের সাথে সম্পর্কিত ফিজিক্স। আর ম্যাথ কি? রসায়নের যত ইকুয়েশন আছে, ম্যাথমেটিক্যাল জিনিস আছে, সবই কি রসায়নের সাথে ম্যাথের সম্পর্ক বা রসায়নের সাথে গণিতের সম্পর্ক তৈরি করে। ঠিক আছে, তারপরে আসো কোন মৌলটি বায়ু দূষণের জন্য দায়ী? লেড। বায়ু দূষণের জন্য দায়ী, পরিবেশের জন্য ক্ষতিকর মৌল হচ্ছে লেড এবং মার্কারি। ঠিক আছে, এখানে দুইটা কথা মনে রাখবা। বায়ু দূষণের জন্য দায়ী কে? বায়ু দূষণের জন্য দায়ী দুইজন, একজন হচ্ছে লেড আর একজন হচ্ছে হাইড্রোজিরাম বা মার্কারি। ঠিক আছে, তো এখানে অপশনে লেড আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে লেড। ঠিক আছে, তারপর আসো পরিবেশের জন্য ক্ষতিকর কোনটি? লেড। পরিবেশের জন্য ক্ষতিকর হচ্ছে লেড। লেড কি? পিবি, লেড। ঠিক আছে, লেড। তারপরে আসো জুস, সস, কেক, বিস্কুট প্রভৃতি বেশি সময় ধরে সংরক্ষণের জন্য কি ব্যবহার করা হয়? প্রিজারভেটিভস ব্যবহার করা হয়। প্রিজারভেটিভস কি কারণে ব্যবহার করা হয়? খাদ্য লম্বা সময় ধরে সংরক্ষণের জন্য প্রিজারভেটিভস ব্যবহার করা হয়। কোনটি মরণ ব্যাধি? ক্যান্সার মরণ ব্যাধি, তাই না? কারণ টিভিতে এখন বলে যক্ষা ভালো হয়, নাকি? এটা অনেক আগে থেকে অ্যাড দিচ্ছে যক্ষা ভালো হয়, তার মানে যক্ষা, টাইফয়েড, কলেরা এগুলো কিন্তু মরণ ব্যাধি না, ক্যান্সারকে মরণ ব্যাধি বলা হয়।
কোনটি যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? ভাই মনে রাখবা মিথেন গ্যাস, সিএনজিতে যে গ্যাসটা ব্যবহার করা হয়, সরি আমাদের জ্বালানি হিসেবে আমরা যে গ্যাসগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের মিথেন গ্যাস। এবং আমাদের বাসাবাড়িতে আমরা যে গ্যাস ব্যবহার করি, বাসাবাড়ির যে গ্যাস সেটাও কি মিথেন গ্যাস। যদিও বর্তমানে মিথেন গ্যাসের পরিমাণ কমে আসছে, এই কারণে বাসাবাড়িতে এখন কি করা হয়, এখন নতুন বাসাগুলোতে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়, এখন কিন্তু গ্যাস লাইন সংযোগ দেওয়া হয় না। ঠিক আছে, আচ্ছা তারপরে আসো 40, ভারী ধাতু কোনটি? ভারী ধাতু হচ্ছে আমাদের ক্যাডমিয়াম। এটা একটু মনে রাখবা, ভারী ধাতু হচ্ছে ক্যাডমিয়াম। এই যে এটা হচ্ছে আয়রন, এটা হচ্ছে মলিবডেনাম, এটা হচ্ছে রুবিডিয়াম, এটা হচ্ছে ক্যাডমিয়াম। হ্যাঁ ক্যাডমিয়াম। আচ্ছা ক জফলা আকার না, ক্যাডমিয়াম সিডি। ঠিক আছে, ক্যাডমিয়াম এটা হচ্ছে আমাদের ভারী ধাতু হচ্ছে আমাদের ক্যাডমিয়াম। ঠিক আছে, তো আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। তারপরে যদি যাই আমরা নিচের কোনটি ভারী ধাতু? ভারী ধাতু আরেকটা হচ্ছে আর্সেনিক। আর্সেনিকও একটা ভারী ধাতু। তো ওইগুলো আসলে তোমরা পড়তে পড়তে তোমাদের মনে পড়ে যাবে যে আমাদের ক্যাডমিয়াম একটা ভারী ধাতু, আর্সেনিক একটা ভারী ধাতু। তাহলে ভারী ধাতু দুইটার নাম কি? একটার নাম হচ্ছে আমাদের ক্যাডমিয়াম, আরেকটা হচ্ছে আমাদের আর্সেনিক। ঠিক আছে, একটা হচ্ছে ক্যাডমিয়াম, আরেকটা হচ্ছে আমাদের আর্সেনিক, এগুলো ভারী ধাতু। তারপরে আসো, কোনটি পুকুরের পানি দূষিত করে? কোনটি? কীটনাশক, অ্যারোসোল, যানবাহনের ধোঁয়া নাকি কার্বন মনোক্সাইড? আচ্ছা এটা আমাদের হচ্ছে কীটনাশক। আমরা যে রাসায়নিক সার ব্যবহার করি বা কীটপতঙ্গ মেরে ফেলার জন্য আমরা যে জমিতে বা ফসল আমরা যে কীটনাশক সার ব্যবহার করি, সেটা যখন পানির সাথে যখন মিশে তখন পুকুরের পানি দূষিত করে। ঠিক আছে, অনুসন্ধান, এই যে গবেষণা কাজের প্রথম শর্ত, গতকাল পড়িয়েছিলাম তোমাদের মনে আছে? গবেষণা কাজের শর্ত আমি বলেছিলাম, এগুলো এমসিকিউতে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গবেষণা কাজের শর্ত ছিল 6টা শর্ত ছিল। প্রথম শর্ত কি ছিল? বিষয়বস্তু নির্ধারণ। দ্বিতীয়টা কি ছিল? দ্বিতীয় ধাপটা কি ছিল? পূর্বে কোনো বইতে এই সম্পর্কে লেখা আছে কিনা সেটা সম্পর্কে জানা। 3 নাম্বার কি ছিল? তুমি যে পরীক্ষা করবা, পরীক্ষা পদ্ধতি ঠিক করা এবং হচ্ছে প্রয়োজনীয় উপকরণগুলো সংগ্রহ করা। 4 নাম্বার কি ছিল? পরীক্ষণ, তুমি পরীক্ষা করবে, এটা হচ্ছে 4 নাম্বার। 5ম ধাপ কি ছিল? তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ। লাস্ট 6 নাম্বার শর্ত কি ছিল? 6 নাম্বার শর্ত ছিল আমাদের ফলাফল এবং ফলাফল নিয়ে আলোচনা। তো আমাদের এখানে কি বলছে? প্রথম শর্ত বা ধাপ কোনটি? বিষয়বস্তু নির্ধারণ। তৃতীয় ধাপ কোনটি? তৃতীয় ধাপ হচ্ছে প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। এগুলো মুখস্থ রাখলে এই জিনিসগুলো পারবা, সিরিয়ালি মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর চতুর্থ ধাপ কোনটি? পরীক্ষণ। 4 নাম্বার ধাপে আমরা পরীক্ষা করব। তারপর সর্বশেষ ধাপ কোনটি ছিল? ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। এটা গতকালকের পিডিএফ এ ছিল, যারা গতকালকে ক্লাসটা মিস করেছো তারা অবশ্যই ইউটিউব থেকে গতকালকে ক্লাসটা করে নিবা। তারপরে আসো, আচ্ছা নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? আচ্ছা একটা মিনিট, আমি একটু দেখবো আজকের জন্য কি এটা যথেষ্ট কিনা। আজকে আমরা 50 পর্যন্ত পড়বো। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এটার আরো 30টার মতো এমসিকিউ বাকি থাকবে, সেগুলো করবো। এবং সাথে এই বই থেকে, এটা থেকে যদি কোনো সিকিউ, 2-1টা সিকিউ হয়তো বা ভাইয়া তোমাদেরকে দেখিয়ে দিব, যেগুলো আমাদের পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট না, আসলেও আসতে পারে। ঠিক আছে, ওটা আমি দেখিয়ে দিব। ওকে, তোমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে শনিবার হবে। শনিবার ছোট একটা ক্লাস নিয়ে, শনিবার যদিও তোমাদের শিডিউল ক্লাস না, বাট শনিবার ছোট একটা ক্লাস নিয়ে হয়তো বা 30, 35 বা 40 মিনিটের একটা ক্লাস হবে। ওই ক্লাসটাতে আমি হচ্ছে বাকি 30টা এমসিকিউ এবং হচ্ছে তার সাথে হচ্ছে কিছু সিকিউ, 1-2টা সিকিউ যেগুলো হচ্ছে এই অধ্যায় থেকে পড়লে ভালো। আসলে এই অধ্যায়টা আসলে খুবই লেস ইম্পর্টেন্ট একটা অধ্যায়, বাট হচ্ছে যেহেতু অধ্যায়টা আছে, এখন এই অধ্যায় থেকে 1-2টা নাম্বার পরীক্ষা যদি চলে আসে 75-এর মধ্যে, তুমি যদি ওইটা না পারো তাহলে কিন্তু তুমি A+ পাওয়ার দৌড়ে পিছিয়ে যাবা। সেই কারণে ভাই এই অধ্যায়টা পড়াই দিচ্ছি। বাট এই অধ্যায়টা আসলে আমাদের লেস ইম্পর্টেন্ট, কিন্তু লেস ইম্পর্টেন্ট বলে যে এটা পড়বো না ব্যাপারটা তা না, কারণ এই অধ্যায় থেকে 2 থেকে 3টা নাম্বার তুমি পাবাই। তোমার 75 নাম্বারের পরীক্ষা, তুমি এটলিস্ট 2টা নাম্বার এই অধ্যায় থেকে পাবা। তো তুমি 2টা নাম্বার ছেড়ে দিলে কি হবে? 2টা নাম্বার ছেড়ে দিলে তো হবে না, সহজ একটা অধ্যায়। তাহলে দেখো নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? দেখো বিস্ফোরণ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের বিস্ফোরক পদার্থ। আমি গতকাল তোমাদেরকে সাংকেতিক চিহ্ন পড়িয়েছি, তাই না? তারপর শরীরকে রক্ষা করার জন্য কোনটি ব্যবহৃত হয়? অ্যাপ্রন। সেফটি গগলস ব্যবহার করা হয় চোখকে রক্ষা করার জন্য। মাস্ক ব্যবহার করা হয় মুখোশ হিসেবে, যাতে করে কোনো দুর্গন্ধ বা কোনো বিষাক্ত ধোঁয়া আমাদের নাকে মুখে না লাগে। হ্যান্ড গ্লাভস আমরা ব্যবহার করি হাত
কে রক্ষা করার জন্য। তারপর কোনটি বিস্ফোরক পদার্থ, এটা আমি মনে হয় গতকাল তোমাদেরকে পড়িয়েছিলাম, বিস্ফোরক পদার্থ লিস্ট তোমাদেরকে পড়িয়েছিলাম, উদাহরণ দাগ দিয়ে দিয়েছিলাম একদম পিডিএফ এর মধ্যে। তো আমাদের বিস্ফোরক পদার্থ হচ্ছে নাইট্রোগ্লিসারিন। তো বিস্ফোরক পদার্থ কি কি আছে আমি কয়েকটা বিস্ফোরক পদার্থ তোমাদেরকে একটু লিখে দিই, আমি কয়েকটা জিনিস তোমাদেরকে একটু লিখে দিই, একটু লিখে রাখো। বিস্ফোরক পদার্থ, বিস্ফোরক এগুলো তোমরা গতকালকে ক্লাসেও পাবে, গতকালকে ক্লাসেও পিডিএফ এ লেখা ছিল। বিস্ফোরক পদার্থ হচ্ছে নাইট্রোগ্লিসারিন, জৈব পারক্সাইড টিএনটি, নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন, তারপর হচ্ছে আমাদের জৈব পারক্সাইড, জৈব পারক্সাইড, জৈব পারক্সাইড, আরেকটা হচ্ছে টিএনটি, টিএনটি, হ্যাঁ টিএনটি, টিএনটি গ্যাস, হ্যাঁ। তারপর হচ্ছে কিছু লিখে দিই বিষাক্ত পদার্থ, বিষাক্ত পদার্থ লিস্ট লিখে দিই, বিষাক্ত পদার্থ। বিষাক্ত পদার্থ হিসেবে আছে বেনজিন, বেনজিন, তারপর হচ্ছে ক্লোরোবেনজিন, 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 আর হচ্ছে মিথানল, এগুলো হচ্ছে বিষাক্ত পদার্থ। আর স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, হ্যাঁ এগুলো মনে রাখতে হবে, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, এই পদার্থগুলো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এইগুলো হচ্ছে বেনজিন, টলুইন, জাইলিন। তাহলে বেনজিন দেখো, বেনজিন কিন্তু বিষাক্ত পদার্থ, আবার বেনজিন কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। বেনজিন, টলুইন, জাইলিন, জাইলিন, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। তাহলে আমাদের এখানে আমাদের বলছে বিস্ফোরক পদার্থ কোনটি, নাইট্রোগ্লিসারিন, জৈব পারক্সাইড, টিএনটি। তাহলে সঠিক উত্তর হচ্ছে নাইট্রোগ্লিসারিন, এটা আমাদের একটা বিস্ফোরক পদার্থ। ওকে, আচ্ছা এছাড়াও তোমরা গতকালকে পিডিএফটা যদি পড়ো, সেখানে আমাদের ধার্য পদার্থ কোনগুলা লেখা আছে, তারপর আমাদের কোনগুলো হচ্ছে আমাদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, এটা তো লিখেই দিলাম। তারপরে হচ্ছে আমাদের জারক গ্যাস কোনটা, ক্লোরিন একটা জারক গ্যাস, এই বিষয়গুলো সেখানে তোমরা পাবা। জৈব পারক্সাইড কি ভাই, জৈব পারক্সাইড কি লিখছি, এই যে দেখো জৈব পারক্সাইড, জৈব পারক্সাইড কি একটা বিস্ফোরক পদার্থ। তাহলে জৈব পারক্সাইড এক ধরনের বিস্ফোরক পদার্থ, ঠিক আছে। তো যেহেতু একদম শুরুর দিকের ক্লাস ভাইয়া যাচ্ছি না, তোমরা এমন ক্লাস নেই যে ক্লাস নেওয়ার পর হচ্ছে তোমরা একদম মাথাটা আউট হয়ে যাক, বাসায় পড়ার জন্য সুযোগ দিতে হবে তোমাদেরকে। তো অল্প অল্প করে পড়ো, বাট কথা হচ্ছে একদম সলিড ভাবে পড়ো, এই পড়াগুলো যাতে করে তোমাদের মনে থাকে। তো আমরা আজকে 50টা পর্যন্ত এমসিকিউ আমাদের সলভ করে ফেলেছি। তো এই 50টি এমসিকিউ তোমরা হচ্ছে বাসায় খুব ভালোভাবে, আমি যখন ক্লাসটা যখন ইউটিউবে যখন আপলোড করা হবে আবার খুব ভালোভাবে দেখবে, ঠিক আছে। তো এই 50টা এমসিকিউ সবাই হচ্ছে অত্যন্ত মনোযোগের সাথে দেখবে। নাকি শেষ করে দিব আজকে, বলো তো কি করবো, কি করা যায়, শেষ করে দিই নাকি, দরকার নেই, শুধু শুধু রাখার তো দরকার নেই নাকি, শেষ করে দিই, এক কাজ করো চলো শেষ করে দিই, কারণ এটার জন্য আবার আলাদাভাবে আরেকটা ক্লাস নিব, কি দরকার, খুবই অল্প পরিমাণে বাকি আছে। তাহলে দেখো পরেরটা দেখো, পরেরটা দেখো, বিস্ফোরক পদার্থ কোনটি, এই যে টিএনটি। এই তিনটা কি জানো, এই তিনটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, একটু আগে লিখে দিয়েছি। এই তিনটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, কারণ এটা নিয়ে আরেকটা ক্লাস নেওয়াটা আসলে আমার কাছে মনে হয় না সময়ের অপচয় হবে। তাহলে আর 10-15 মিনিট থাকলে দেখবা শেষ। বিস্ফোরক পদার্থ টিএনটি। তারপর নাইট্রোগ্লিসারিন বোতলের গায়ে নিচে কোন চিহ্নটি থাকতে পারে, ভাই নাইট্রোগ্লিসারিন কি বিস্ফোরক পদার্থ, তার মানে এর গায়ে এই চিহ্নটা থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে বিস্ফোরক পদার্থ, এর গায়ে এই চিহ্নটা থাকবে। ওকে, নাইট্রোগ্লিসারিন একটা বিস্ফোরক পদার্থ, এর গায়ে এই চিহ্নটা থাকবে। এটা কি, এটা হচ্ছে ট্রিফয়েল, উত্তেজক পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, ট্রিফয়েল, ঠিক আছে। তারপর কোনটি ধার্য পদার্থ, ধার্য পদার্থ মনে রাখবা অ্যালকোহল এবং ইথার, এরা হচ্ছে ধার্য পদার্থ। ধার্য পদার্থ লিস্ট কি, ধার্য পদার্থ হচ্ছে অ্যালকোহল এবং ইথার, অ্যালকোহল, অ্যালকোহল এবং ইথার, এরা হচ্ছে আমাদের ধার্য পদার্থ। তাহলে এখানে ইথার আছে, ইথার হচ্ছে ধার্য পদার্থ, ঠিক আছে। টিএনটি কি, টিএনটি একটা বিস্ফোরক পদার্থ। বেনজিন কি, বেনজিন একই সাথে বিস্ফোরক পদার্থ এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। বেনজিন, টলুইন, জাইলিন, এরা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। কোনটি ধার্য পদার্থ, ওই যে অ্যালকোহল, অ্যালকোহল এবং ইথার ধার্য পদার্থ, ঠিক আছে, অ্যালকোহল এবং ইথার ধার্য পদার্থ। তারপর নিচের কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী,
কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী? এটা মনে রাখবা, ক্লোরিন। কারণ ক্লোরিন হচ্ছে, এটাকে আমরা বলি জারক গ্যাস। ক্লোরিনকে কি বলা হয়? জারক। ক্লোরিনকে বলা হয় জারক গ্যাস। এটা শ্বাসকষ্টের জন্য দায়ী। ঠিক আছে, ক্লোরিন হচ্ছে জারক গ্যাস, এটা শ্বাসকষ্টের জন্য দায়ী। নিচের কোনটি বিষাক্ত পদার্থ? ভাই বিষাক্ত পদার্থ আমরা পড়েছি, তাই না? বিষাক্ত পদার্থ হিসেবে কি কি ছিল? বিষাক্ত পদার্থ হিসেবে আমাদের মিথানল ছিল। মিথানল আমাদের খুব সম্ভবত বিষাক্ত পদার্থ ছিল। মিথানল, বেনজিন, ক্লোরোবেনজিন, এরা ছিল বিষাক্ত পদার্থ। বিষাক্ত পদার্থ কি কি? বিষাক্ত পদার্থ হচ্ছে আমাদের মিথানল, তারপর ছিল বেনজিন, তারপর ছিল ক্লোরোবেনজিন। এগুলো হচ্ছে বিষাক্ত পদার্থ। তো তোমরা এখানে এই যে এমসিকিউ গুলো, এগুলোর পরীক্ষায় আসবে, তো এটার জন্য তোমাদের কিন্তু বেশ পরিশ্রম করতে হবে, এই জিনিসগুলো ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদেরকে আসলে আমার খুব বেশি সাহায্য করার কিছু নাই, আমি সবকিছু লিখে গুছিয়ে দিচ্ছি যাতে তোমরা এগুলো লিস্ট পড়তে পারো। এই চিহ্নটা দিয়ে আমরা আসলে কি বুঝি? এটা কোন পদার্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়? প্রথম কথা, এটা কি পদার্থ? এই চিহ্নটা দিয়ে আমরা আসলে কি বুঝি? এই চিহ্নটা ব্যবহার করা হয় উত্তেজক পদার্থ বোঝানোর জন্য। উত্তেজক পদার্থ। উত্তেজক পদার্থ কোনটা? সিমেন্ট ডাস্ট। এটা হচ্ছে একটা উত্তেজক পদার্থ। কেন? টলুইন কি? স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। মিথানল কি? একটু আগে লিখলাম এই যে বিষাক্ত পদার্থ। মিথানল, বেনজিন, ক্লোরোবেনজিন, এগুলো বিষাক্ত পদার্থ। তাহলে নাইট্রোগ্লিসারিন কি? এটা একটা বিস্ফোরক পদার্থ। সিমেন্ট ডাস্ট এটা একটা উত্তেজিত পদার্থ বা উত্তেজক পদার্থ। নিচের সাংকেতিক চিহ্ন, এই যে উত্তেজক পদার্থ বোঝানো হয় সিমেন্ট ডাস্ট, নিচের সাংকেতিক চিহ্ন দিয়ে কি প্রকাশ করে? উত্তেজক পদার্থ। কোনটি উত্তেজক পদার্থ? উত্তেজক পদার্থ হিসেবে আমরা একটা তো কি পেয়েছি? সিমেন্ট ডাস্ট। সিমেন্ট ডাস্ট হচ্ছে আমাদের একটা উত্তেজক পদার্থ। এছাড়াও আমাদের আর কি কি আছে? এছাড়াও আমাদের আছে, চলো দেখি, উত্তেজক পদার্থ হিসেবে আমাদের আছে সিমেন্ট ডাস্ট, তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড, NO, এগুলো আমাদের গতকালকে পিডিএফ এ ছিল এটা। হ্যাঁ, নাইট্রাস অক্সাইড যেটাকে আমরা বলি NO। তারপর হচ্ছে লঘু ক্ষার, আরেকটা হচ্ছে আমাদের লঘু অ্যাসিড, আর হচ্ছে ক্ষার, আর যে কোনো ক্ষার, হ্যাঁ যে কোনো ক্ষার, এরা হচ্ছে আমাদের উত্তেজক পদার্থ। এই জিনিসগুলো হচ্ছে আমাদের উত্তেজক পদার্থের লিস্ট। উত্তেজক পদার্থের লিস্টে কি কি আছে? সিমেন্ট ডাস্ট, নাইট্রাস অক্সাইড, লঘু অ্যাসিড, ক্ষার। তাহলে এখানে কোনটা আছে? নাইট্রাস অক্সাইড। উত্তেজক পদার্থ হচ্ছে নাইট্রাস অক্সাইড। তো তোমরা বাসায় কিভাবে করবা? হ্যাঁ, তোমরা একটা লিস্ট বানাবে, একটা হ্যান্ড নোট তৈরি করবা, যে এই যে উত্তেজক পদার্থ এটা, তারপর হচ্ছে এটা, এই জিনিসগুলো হচ্ছে হ্যান্ড নোট তৈরি করবা। ঠিক আছে ভাইয়া, দেখি চেষ্টা করব তোমাদেরকে এই লিস্টটা দিয়ে দেওয়ার জন্য। এই লিস্টটা যাতে করে একটা পেজের মধ্যে লিখে দিয়ে দেওয়া যায়, যাতে করে তোমরা এটা দেখে দেখে পড়তে পারো, সেটা আমি দেখবো। হ্যাঁ, তারপর আসো, এই যে মানুষের কঙ্কাল টঙ্কাল দেওয়া আছে, এটা আসলে কোনটা? এই যে মানুষের কঙ্কাল টঙ্কাল দেওয়া আছে, এটা আসলে আমাদের বিষাক্ত পদার্থের সাংকেতিক চিহ্ন। এটা দিয়ে আমরা কি বুঝি? বিষাক্ত পদার্থ। বিষাক্ত পদার্থের বোতলের গায়ে এই লেবেলিংটা করা থাকে, এই সাংকেতিক চিহ্নটা দেওয়া থাকে। তবে বিষাক্ত পদার্থের লিস্ট কি? বিষাক্ত পদার্থ হচ্ছে টলুইন, বেনজিন, জাইলিন। তাহলে এখানে দেখো টলুইন আছে, টলুইন, বেনজিন, জাইলিন। বিষাক্ত পদার্থের লিস্টে কে কে আছে? টলুইন, বেনজিন, জাইলিন। তাহলে এরা হচ্ছে আমাদের বিষাক্ত পদার্থ। ঠিক আছে, এরা হচ্ছে আমাদের বিষাক্ত পদার্থ। কঙ্কাল হচ্ছে বিষাক্ত পদার্থ। হ্যাঁ, তারপর নিচে কোন চিহ্নটি জারক গ্যাস বা তরল নির্দেশ করে? হ্যাঁ, এটা হচ্ছে ধার্য। আমি একটু লিখে দিই, এটা হচ্ছে বিস্ফোরক, এটা হচ্ছে বিস্ফোরক, এটা হচ্ছে ধার্য পদার্থ, ধার্য, এটা হচ্ছে বিষাক্ত। হ্যাঁ, ধার্য আর জারক দেখতে কি রকম, খেয়াল করো। ধার্যতে দেখো শুধু আগুনের লেলিহান শিখা, বাট এই যে জারকের মধ্যে দেখছো, জারকের মধ্যে একটা জিনিস খেয়াল করতো, একটা বৃত্ত, তা বৃত্তের উপর আগুনের লেলিহান শিখা, এটা হচ্ছে জারক গ্যাস। বৃত্তের উপর আগুনের লেলিহান শিখা হচ্ছে জারক গ্যাস। জারক গ্যাস কোনটা? ক্লোরিন হচ্ছে জারক গ্যাস। বিষাক্ত পদার্থ কোনগুলো? টলুইন, জাইলিন, বেনজিন। তারপর ধার্য পদার্থ কোনগুলো? অ্যালকোহল, ইথার। আর বিস্ফোরক পদার্থ কি? নাইট্রোগ্লিসারিন, বেনজিন, জৈব পারক্সাইড, টিএনটি। নাইট্রোগ্লিসারিন, জৈব পারক্সাইড, টিএনটি। ঠিক আছে, তো এগুলো ভুলো না। তাহলে আসো, জারক গ্যাস হচ্ছে এটা। তাহলে কোনটি জারক গ্যাস নির্দেশ করে? এটা হচ্ছে জারক গ্যাস নির্দেশ করে। তারপরে আসো,
জারক গ্যাস নির্দেশক সাংকেতিক চিহ্ন কোনটি? বৃত্তের উপর আগুনের শিখা, শুধু আগুনের শিখা। এটা কি? এটা হচ্ছে আমাদের ধার্য পদার্থ, ধার্য পদার্থ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জারক গ্যাস। তারপর হচ্ছে আমাদের ট্রিফয়েল। ট্রিফয়েল কোনটা জানো? ট্রিফয়েল হচ্ছে যে পাখার মতো, ফ্যানের মতো যেটা, সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয়, তেজস্ক্রিয়, তেজস্ক্রিয় পদার্থ। ঠিক আছে, তেজস্ক্রিয় পদার্থ। হ্যাঁ, আর বিপজ্জনক বলতে কিছু নাই, বিষাক্ত আছে। বিষাক্ত হচ্ছে কঙ্কাল, মানুষের মাথার খুলি, ওটা। তারপর কোনটি পরিবেশের জন্য ক্ষতিকর? লেড পরিবেশের জন্য ক্ষতিকর। ঠিক আছে, লেড হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর। ত্বকের ক্ষতি করে কোনটি? ত্বকের ক্ষতি করে কোনটি? ত্বকের ক্ষতি করে জারক গ্যাস, ক্লোরিন, ক্লোরিন বা জারক গ্যাস, এটা ত্বকের ক্ষতি করে। জারক গ্যাস বা ক্লোরিন আমাদের ত্বকের ক্ষতি করে। তারপর আসলে নিচে কোন চিত্রটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে বা ট্রিফয়েল? এই যে ট্রিফয়েল, এটা কি বলতো? এটা হচ্ছে বিষাক্ত পদার্থ, বিষাক্ত। এটা কি? এটা হচ্ছে আমাদের ধার্য পদার্থ, ধার্য। এটা কি? এটা হচ্ছে আমাদের জারক গ্যাস, জারক গ্যাস। আর এটা হচ্ছে আমাদের ট্রিফয়েল বা তেজস্ক্রিয়, তেজস্ক্রিয়, তেজস্ক্রিয় পদার্থ। ঠিক আছে, ট্রিফয়েল বা তেজস্ক্রিয় পদার্থ। ওকে, তারপরে আসো, তেজস্ক্রিয় পদার্থ নিচের কোনটি? রেডিয়াম। তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে রেডিয়াম, ইউরেনিয়াম, রেডিয়াম কমা ইউরেনিয়াম, এরা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় পদার্থ। ঠিক আছে, রেডিয়াম, ইউরেনিয়াম, এরা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় পদার্থ। ওকে, তারপরে যাই। তারপরে কি বলছে? নিচের কোন হ্যালোজেনটি ত্বকে লাগলে ক্ষত হতে পারে? ওই যে ক্লোরিন, কারণ এটা কি? এটা একটা জারক গ্যাস, জারক গ্যাস, জারক গ্যাস ত্বকে লাগলে ত্বকের ক্ষতি হতে পারে, জারক গ্যাস, Cl2, ক্লোরিন। তারপরে আসো এলপিজি। এলপিজি মানে কি জানো? এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এই দুইটা একটু ফুল মিনিং লিখে দিই। এলপিজি মানে তরলীকৃত, লিকুইফাইড মানে কি? তরল করা, লিকুইফাইড, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোলিয়াম গ্যাস। আর সিএনজি কে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড সংকুচিত, কম্প্রেসড, কম্প্রেসড ন্যাচারাল, ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে কোন সতর্কতা চিহ্ন ব্যবহৃত হয়? আচ্ছা, এটা সংরক্ষণে কোন সতর্কতা চিহ্ন ব্যবহৃত হয়? আচ্ছা, এটা সতর্কতা কোনটা ব্যবহৃত হয়? এটার জন্য আমাদের এগুলো সবই হচ্ছে আমাদের ধার্য পদার্থ, এগুলো সবই হচ্ছে আমাদের ধার্য পদার্থ। এরা সবাই যেহেতু ধার্য পদার্থ, তাই আমরা এটা ব্যবহার করব। এটা হচ্ছে ধার্য, ধার্য পদার্থ। এটা জারক গ্যাস, এটা হচ্ছে ট্রিফয়েল বা তেজস্ক্রিয় পদার্থ, এটা হচ্ছে বিষাক্ত পদার্থ। এলপিজি গ্যাস, সিএনজি গ্যাস, এরা সবাই কি? ধার্য পদার্থ। মানে এরা অক্সিজেনের উপস্থিতি পেলে এরা কি হবে? আগুন, মানে জ্বলে উঠবে, দহন হয়ে যাবে, মানে আগুন ধরে যাবে। এই কারণে এদের গায়ে হচ্ছে এই চিহ্নটা দেয়া থাকে। তারপরে আসো, হাসপাতালের বর্জ্যপূর্ণ ড্রামের গায়ে স্বাস্থ্য ঝুঁকি সংকেত দেওয়া থাকে। স্বাস্থ্য ঝুঁকি সংকেত কোনটা বুঝছো? ওই যে গতকাল পড়েছিলাম, মানুষের একটা বডি, ভেতরে সাদা একটা উজ্জ্বল একটা কিছু, মানুষের বডি যেটা, সেটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির সংকেত। ঠিক আছে, স্বাস্থ্য ঝুঁকির সংকেত। আচ্ছা, তাহলে না না সরি 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 পরিবেশ, পরিবেশ দেওয়া থাকে, স্বাস্থ্য ঝুঁকি না, সরি 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 পরিবেশ দেওয়া থাকে। হাসপাতালের বর্জ্যপূর্ণ ড্রামের গায়ে কোন সাংকেতিক চিহ্নটি লাগাবে? এটা হচ্ছে পরিবেশ, পরিবেশের, পরিবেশ মানে কি? ওই গাছপালা, গাছপালার যে একটা সংকেত আছে সেটা। ঠিক আছে, গাছপালার সংকেত। তারপরে আসুন, ক্যান্সারের মতো কঠিন রোগ সৃষ্টি করে কোন যৌগ? ক্যান্সার, ক্যান্সারের মতো কঠিন রোগ সৃষ্টি করে কোন যৌগ? টলুইন। টলুইন কি? টলুইন একটা বিষাক্ত পদার্থ। টলুইন ক্যান্সারের মতো কঠিন রোগ সৃষ্টি করতে পারে, টলুইন। টলুইন কি জানো? টলুইন হচ্ছে একটা বেনজিন। বেনজিন এইভাবে আঁকে, বেনজিনের উপর CHO, এটা হচ্ছে টলুইন। এমনি দেখে রাখো, হ্যাঁ, এটা লাগবে না, এটা এসএসসি লেভেলে এটার কোনো দরকার নেই, বাট তাও একটু দেখে রাখলে। হ্যাঁ, টলুইন, টলুইন হচ্ছে এটা বেনজিন, বেনজিনের উপর CHO। তারপর কোনটি উত্তেজক পদার্থ? উত্তেজক পদার্থ, উত্তেজক পদার্থ কি কি ছিল ভাইয়া? উত্তেজক পদার্থ ছিল আমাদের লৌহ অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড ছিল, তারপর কি ছিল? সিমেন্ট ডাস্ট। তাহলে এখানে লৌহ অ্যাসিড আছে। ঠিক আছে, উত্তেজক পদার্থ ছিল লৌহ অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড, সিমেন্ট ডাস্ট। তাহলে এখানে লৌহ অ্যাসিড আছে। তারপর নিচের কোন চিহ্নটি ক্ষত সৃষ্টিকারী পদার্থ? এই যে এটা হচ্ছে ক্ষত সৃষ্টিকারী পদার্থ। এই যে হাতের মধ্যে আইসা পড়ছে, এই যে হাত ক্ষত হচ্ছে, এই যে কিছু একটা মধ্যে পড়ছে, এটা ক্ষত হয়েছে, তাহলে এটা হচ্ছে ক্ষত সৃষ্টিকারী পদার্থ। এটা কি? এটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। এটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ সংকেত। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে আমাদের কি ছিল এটা? এটা মনে হয় খুব সম্ভবত উত্তেজক পদার্থ ছিল, উত্তেজক। এটা হচ্ছে উত্তেজক, উত্তেজক পদার্থ। আর এটা কি? এটা হচ্ছে ট্রিফয়েল,
ট্রিফয়েল বা তেজস্ক্রিয়, ট্রিফয়েল বা তেজস্ক্রিয়, তেজস্ক্রিয়, ঠিক আছে, ট্রিফয়েল বা তেজস্ক্রিয়। তারপর আসো, আগুন বা তাপ থেকে দূরে রাখতে হয় কাকে? মোম, মোমকে অবশ্যই আগুন বা তাপ থেকে দূরে রাখতে হবে, মোম। তারপরে হচ্ছে আমাদের কি থাকবে? অ্যারোসল, অ্যারোসল আগুনে দিলে এটাও আমাদের মানে অগ্নিকাণ্ড হতে পারে। পেট্রোলিয়াম, সবগুলোই জৈব যৌগ, তার মানে এদের প্রত্যেকটি, এরা সবাই হচ্ছে হাইড্রোকার্বন, এদের প্রত্যেককেই আগুন বা তাপ থেকে দূরে রাখতে হয়। তারপরে আসো, কোনগুলো বিস্ফোরক পদার্থ? ভাইয়া পড়ছিলাম না, নাইট্রোগ্লিসারিন, জৈব পারক্সাইড, টিএনটি। তাহলে এখানে টিএনটি নাই, তাহলে এই দুইটা 1 এবং 3, ঠিক আছে। আরেকটা কি ছিল? টিএনটি ছিল, ঠিক আছে। বিস্ফোরক পদার্থ কোনগুলো? বিস্ফোরক পদার্থ হচ্ছে জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন এবং টিএনটি। ওকে, তারপরে এই চিত্রটা কি? ওই যে দেখো, বৃত্তের উপর আগুনের শিখা, কিসের জন্য প্রযোজ্য? এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে একটা ধার্য জারক গ্যাস। এটা কি? এটা হচ্ছে জারক গ্যাস। জারক গ্যাস কোনটা? জারক গ্যাস হচ্ছে ক্লোরিন। জারক গ্যাস কিসের জন্য প্রযোজ্য? যেটির জন্য। জারক গ্যাস কিসের জন্য প্রযোজ্য? ক্লোরিনের জন্য প্রযোজ্য। আরেকটা জিনিসের জন্য প্রযোজ্য, কস্টিক সোডা। জারক গ্যাস হচ্ছে ক্লোরিন এবং কস্টিক সোডা, এটা একটু মনে রাখবে। হ্যাঁ, জারক গ্যাস আমরা সবসময় আসলে ক্লোরিনই পড়ি, বাট এটা কস্টিক সোডাও হতে পারে। কস্টিক সোডা এবং ক্লোরিন এই দুটা জারক গ্যাস। তারপর চিত্রটি লক্ষ্য করো, 76 এবং 77। আচ্ছা, এটা কিসের চিত্র ভাই? এটা হচ্ছে ট্রিফয়েল, এটা হচ্ছে ট্রিফয়েল বা এটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় পদার্থ, তাই না? ট্রিফয়েল বা তেজস্ক্রিয় পদার্থ, ট্রিফয়েল, ট্রিফয়েল বা তেজস্ক্রিয়, ট্রিফয়েল বা তেজস্ক্রিয় পদার্থ, ঠিক আছে। তাহলে এই যে চিহ্নটা, এটা প্রথম কত সালে ব্যবহার করা হয়েছিল? এই চিহ্নটা প্রথম কত সালে ব্যবহার করা হয়েছিল? 1946 সালে। এই চিহ্নটা প্রথম 1946 সালে আন্তর্জাতিকভাবে ব্যবহার করার জন্য স্বীকৃতি পায়। তারপর উদ্দীপকের চিহ্নযুক্ত রশ্মিটি এটা দিয়ে আসলে কি কি করতে হয়? মানব দেহকে বিকলাঙ্গ করে দিতে পারে, শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে, বিশেষ পাত্রে সংরক্ষণ করতে হয়। হ্যাঁ, এই বিশেষ পাত্রটা কি জানো? এটা হচ্ছে লেডের পাত্র। লেড মানে সীসার তৈরি একটা পাত্র, বিশেষ পাত্রে সংরক্ষণ করতে হয়। এবং আমরা একদম চলে আসছি আমাদের লাস্টে। তো দেখো, আমরা একটু এফোর্ট দিয়েছি, 10-15টা মিনিট একটু বেশি পড়েছি, আমরা কিন্তু পুরো অধ্যায়ের সব এমসিকিউ শেষ করে ফেলছি। মানে একদম জানুয়ারিতে বছরের শুরুতে এসে এক ক্লাসে মানে 1 ঘন্টা পড়াশোনা যারা করছো, পুরো অধ্যায় শেষ। জাস্ট বাসার মধ্যে কি করবে জানো? সুন্দর করে একটু নিজের মতো করে একটু নোট নাও। মানে দেখো, রসায়নের ধারণা তুমি একটা বেলা যদি সময় যদি নষ্ট করো, মানে সকালে 2 ঘন্টা অথবা রাতে 2 ঘন্টা, 2টা ঘন্টা তুমি যদি বাসায় বসে যদি পড়ো, রসায়নের ধারণা থেকে পড়ার আর কিছু নাই। মানে সুন্দর করে একটা হ্যান্ড নোট তৈরি করবা, ভাইয়া যেভাবে পড়াচ্ছে সেভাবে একটু দেখবা। হ্যাঁ, ভাইয়া তো একদম ডিটেলসে বলে দিচ্ছি কোন কোন জায়গা থেকে ম্যাথ মানে প্রশ্ন আসবে, এমসিকিউ আসবে। সাংকেতিক চিহ্ন থেকে এমসিকিউ আসছে, আমি গতকালই বলছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে দেখতেই পাচ্ছ সাংকেতিক চিহ্ন থেকে। তো তোমরা এভাবে এমসিকিউ আকারে মুখস্থ না করে যে একটা হ্যান্ড নোট তৈরি করে ফেলতে পারো সাংকেতিক চিহ্ন, তারপর গবেষণাগারের যে 6টা ধাপ আছে ওটা যদি একটা হ্যান্ড নোট তৈরি করে ফেলতে পারো, মানে মোটামুটি দেখা যাবে যে তোমার মানে মানে রসায়নের ধারণা থেকে তোমার যে কোনো এমসিকিউ আসলে তুমি আনসার করতে পারবা। ঠিক আছে, রসায়নের ধারণা থেকে এমসিকিউ আসলে এগুলো থেকেই আসে, এর বাইরে কিন্তু কোনো কিছুই আসে না। তো এই কারণে তোমরা হচ্ছে বাসায় একটু কষ্ট করে 1 বা 2 ঘন্টা যদি সময় দাও, সুন্দর করে একটা হ্যান্ড নোট যদি তৈরি করো, তাহলে হচ্ছে তুমি একদম লাল লাল সাদা লাল তোমার হচ্ছে রসায়নের ধারণা থেকে যাই আসুক তুমি আনসার করতে পারবা। ঠিক আছে, তারপর আসো, সোহেল একদিন কৌতূহলবশত রসায়ন পরীক্ষাগারে একটি বোতলের ভেতরে দ্রব্য হাতে স্পর্শ করলো, সাথে সাথে তার হাতে ক্ষত সৃষ্টি হলো। তার মানে এটা কি? ক্ষত সৃষ্টিকারী পদার্থ। কোনটা বুঝছো? ওই যে হাতের উপর যে ফোঁটা ফোঁটা পানি পড়ছে ওই চিহ্নটা, ওটা ক্ষত সৃষ্টিকারী পদার্থ। তাহলে এটা আমাদের কি ধরনের পদার্থ? সেটি বোতলে কি লেভেলে লাগানো থাকে? কি লেভেলে লাগানো থাকে? আচ্ছা, সোহেল যে দ্রব্যটি স্পর্শ করায় ক্ষত তৈরি হলো, সেটির বোতলে কি লেভেল লাগানো থাকে? তাহলে এটা কি লেভেল হতে পারে? এটা আসলে আমাদের লাগানো থাকে, যেহেতু এটা আমাদের হচ্ছে ক্ষত সৃষ্টিকারী, এবং যেহেতু এখানে ক্ষত সৃষ্টি হয়েছে, বাট দেখো অপশনে কোথাও কিন্তু ক্ষতের কথা বলা নাই। তার মানে ক্ষতের কথা যদি বলা না থাকে, এটা উত্তেজক পদার্থ। এই কারণে সে কি করছে? ক্ষতি তৈরি মানে ক্ষত তৈরি করতে পারছে, উত্তেজক পদার্থ। ঠিক আছে, আর উক্ত দুর্ঘটনার কারণ কি? কারণ হচ্ছে সে আজকের ক্লাসটা করে নাই, সোহেল আজকের ক্লাস করে নাই। আজকের ক্লাস যদি করতো তাহলে সে বোতলের লেভেল দেখলে বুঝতো যে এটা হাত দিয়ে, এটা খালি হাতে ধরা যাবে না। সে কি করছে? এটা হাত দিয়ে ধরে ফেলছে। এখন তার মানে কি? তার সতর্কতার অভাব। বা মনে করো বোতলের গায়ে লেভেল কি ছিল না, বোতলের গায়ে পরীক্ষাগার একটি বোতলের ভেতরে, আচ্ছা, তারপরে একটা হচ্ছে সতর্কতার অভাব। তারপরে হতে পারে, এটাও হতে পারে যে বোতলে লেভেল ছিল না।
বোতলে লেভেল ছিল না, হতেই পারে যে বোতলটা সে ব্যবহার করছে সেই বোতলে লেভেল ছিল না, এটা হচ্ছে যারা কিনা ল্যাবরেটরিতে ছিল তাদের দোষ, বা হতে পারে তার পর্যাপ্ত জ্ঞানের অভাব। যে লেভেলিং করা ছিল ঠিক আছে, বাট ওই লেভেলটা দিয়ে ওই ছবিটাই সে বুঝে নাই, মানে বোতলের গায়ে যে ছবিটা দেওয়া ছিল ওই ছবিটা সে আসলে বুঝেই নাই যে এই ছবিটা আসলে কোনো বিপদের ছবি, বা এই ছবি যুক্ত বোতল খালি হাতে ধরা যাবে না। তাহলে দেখো সঠিক উত্তর কি 1, 2, 3। সোহেলের এই দুর্ঘটনার জন্য কারণ তার সতর্কতার অভাব, বা ওই বোতলের গায়ে হয়তো লেভেল লাগানোই ছিল না। লেভেল যদি লাগানোই না থাকে তাহলে এটা কার দোষ? এটা হচ্ছে কর্তৃপক্ষের দোষ। সেক্ষেত্রে তো সোহেলের কিছু করার নেই, সে সবই জানতো, সবই জানে, বাট হচ্ছে সে বুঝবে কিভাবে? সে তো মানে সাদা সাদা সবই পানির মতো লাগে, তাই না? তো বোতলের গায়ে তো লেভেল লাগানো থাকতে হবে। আর একটা হচ্ছে সবই ছিল, বোতলে লেভেল ছিল, সবই ছিল, বাট তার জ্ঞানের অভাব ছিল। সে সতর্ক ছিল, বাট সে জানতো না, সে হচ্ছে আজকে ক্লাসটা মিস করে ফেলছে, যার কারণে সে জানতো না যে উত্তেজক পদার্থের গায়ে আসলে কিরকম চিহ্ন লেখা থাকে। উত্তেজক পদার্থ কিরকম থাকে? এরকম ক্রস, এটা হচ্ছে উত্তেজক পদার্থ। হ্যাঁ, ক্রস দেওয়া থাকে। আর এই ক্রসটা দেখে সে বুঝেই নাই যে আসলে যে উত্তেজক পদার্থ। সে কি করছে? খালি হাতে, নাঙ্গা হাতে ধরে ফেলছে, তার কারণে তার হাতে ক্ষত সৃষ্টি হয়েছে। তো আমাদের আজকে এই ছিল আমাদের আজকের পড়াশোনা। আমাদের আজকের পড়াশোনায় আমরা হচ্ছে টোটাল 79টা এমসিকিউ সলভ করেছি। এই অধ্যায় থেকে আসলে আর এমসিকিউ সলভ করার মতো আমার তো কিছু নাই। তোমরা যদি চাও এই অধ্যায় থেকে তোমাদের গাইডে বা টেস্ট পেপারে তোমরা যখন কিনবে, সেখানে আরো প্র্যাকটিসের জন্য 100, 200, 300, 400 এমসিকিউ তোমরা সলভ করতে পারো। আমি সবসময় তোমাদেরকে বলবো যে ভাইয়া যা পড়াই ক্লাসে সেটা নট সাফিসিয়েন্ট। কেউই বলতে পারবে না যে আমি যা পড়াই তা থেকে আসবে। কেউ যদি বলে সে ভুল বলছে, কারণ হচ্ছে আমি যা পড়াই তাই আসবে কিভাবে? আমি তো প্রশ্ন করছি না, বা যে প্রশ্ন করছে বোর্ডে যারা প্রশ্ন করে তার প্রশ্নটাই যে আসবে সেটা তো সে জানে না। তার মানে হচ্ছে একদম 100%ই আসবে এটা বলা যায় না। ইনশাআল্লাহ ভালো একটা কিছু আসবে এখান থেকে, ঠিক আছে? এগুলো পড়লে এবং তুমি যেগুলো যদি পড়ার মতো করে যদি পড়ো, মানে লিখে লিখে নোট ডাউন করে সুন্দর করে যদি পড়ো, তাহলে হচ্ছে তুমি অবশ্যই পরীক্ষার হলে কমন পাবে। আর তুমি যদি মুখস্থ করো তাহলে পারবে না। কারণ কি? কারণ মুখস্থ করলে এমসিকিউ মানে কয়টা মুখস্থ করবা? তো তুমি এমসিকিউ মুখস্থ না করে যে টাইপের এমসিকিউ গুলো আসে ওই টাইপের জিনিসগুলো তুমি হচ্ছে খাতায় লিখে নোট করে ফেলো, মুখস্থ করে ফেলো, তাহলে তুমি এমসিকিউ দেখলেই বুঝবা। যেমন ভাইয়া যে আজকে পড়ালাম, খেয়াল করে দেখছো যে আমি ওই যে ওগুলো মনে আছে, আমার মাথায় আছে, মুখস্থ আছে, আমি ওখান থেকে কিন্তু বলে ফেলতে পারছি। তো তোমাদেরকে ওরকম মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো আমি আজকে তাহলে এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী ক্লাস আমাদের সেক্ষেত্রে আবার রবিবার হবে। আগামী 2 দিন বন্ধ থাকবে, কারণ তোমাদের অফিসিয়াল ক্লাস হচ্ছে, রুটিন হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, ঠিক আছে ভাই? এটা প্রথমে সকালে দিয়েছিলাম, বাট পরে দেখলাম যে না, সকালবেলা দিলে অনেকেরই স্কুল থাকে, সবারই স্কুল থাকে সকালে। তো তোমাদের ক্লাসগুলো আমি এখন রাতে নিয়ে আসছি। তো রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা 5 দিন ক্লাস হবে। নেক্সট ক্লাসে আমরা কি করবো? হ্যাঁ, নেক্সট ক্লাসে রবিবার দিন আমরা জেনারেল ম্যাথ দিয়ে হয়তো বা শুরু করবো। তো জেনারেল ম্যাথ বা যেটাই শুরু করি সেটার অধ্যায়টা কি হবে সেটা আমি গ্রুপে জানিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের যে ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, সব জায়গায় জানিয়ে দেওয়া হবে যে রবিবার ক্লাস 9-এর কোন সাবজেক্টটা পড়ানো হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।